মেডিকেলে ফিজিক্সের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, বলা যায় যে মেইন বইয়ের যে এমসিকিউ গুলো। যখন আমরা ফিজিক্সের ক্ষেত্রে পড়বো, ফিজিক্সের বইয়ের এমসিকিউ গুলো যখন পড়তে যাবো, তখন ভাইয়া খেয়াল রাখবো যেন আমি বইয়ের ভিতরে টুকটাক কিছু না কিছু পড়ে আসি। বইয়ের ভিতরে যখন টুকটাক কিছু না কিছু পড়বো, তাহলে তোমার পড়াটা ইজি হবে। কারণ বইয়ের ভিতরের কিছু কিছু জিনিস বইয়ের এমসিকিউতে আছে, আবার বইয়ের ভিতরে আমরা যদি সিরিয়ালি পড়ে যাই, তাহলে দেখা যাবে যে বইয়ের ভিতরের কিছু টপিক সিরিয়ালি পড়লে আমাদের মাথার মধ্যেই টপিকগুলো থাকবে। তাহলে শুধু আমরা সরাসরি ক্লাসে চলে যাই বা পড়ায় চলে যাই। ভাইয়া বলো। ভাইয়া আজকের ক্লাসটা রেকর্ড রাখিয়েন হ্যাঁ, তো, ক্লাস আমাদের রেকর্ড এখানে আছে। আজকে কারেন্ট যাচ্ছে না। ক্লাস ক্লাস রেকর্ড থাকে, সবসময় থাকে। কিন্তু সবসময় থাকে, কিন্তু ওই যে রঞ্জনকে নক দিবা রেকর্ডের জন্য, কারণ সবাইকে তো রেকর্ড দেওয়া যাবে না, তাহলে পোলাপানটা লাইভে থাকবে না। আচ্ছা, লাইভে একটু অ্যাটেনশন দিয়ে ক্লাস করে দেখো। আমি তো সবসময় মানে সর মানে একদম টানা 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 ক্লাস নেই না, যেন তোমরা বোরিং না হও। অবশ্যই চেষ্টা করি যেন তোমরা। বলো। বলো। আমাদের এখানে কারেন্ট যাচ্ছে আজকে রাখতে সমস্যা নেই, পারবেন, এই জন্য। সমস্যা নেই। ইসেক্সের বইটা বের করো, চ্যাপ্টার 2 বের করো। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে এখানে দুইটা কথা লেখা আছে, দুইটা কথা একটু বোঝার চেষ্টা করো। আমাদের দুই প্রকারের রাশি আছে। একটা হচ্ছে ভেক্টর রাশি, যেটার আরেক নাম হচ্ছে দিক রাশি বা সদিক রাশি। ভেক্টর কোয়ান্টিটি, চারটার নাম একটু মাথায় রাখতে হবে। একই নাম আসলে, ভেক্টর কোয়ান্টিটি যে কথা, ভেক্টর রাশি একই কথা, বা সদিক মানে দিক যার আছে তারা একই কথাই। তারপরে স্কেলার রাশি বা অদিক রাশি বা স্কেলার কোয়ান্টিটি একই কথা, যার দিক নাই সে হচ্ছে অদিক। তাহলে ভেক্টর রাশিকে আমাদের প্রকাশ করার অনেকটা ওয়ে আছে, মেনলি আমরা প্রকাশ করি এই সাইন দিয়ে। আচ্ছা, এখানে ভেক্টর রাশি আর স্কেলার রাশির সংজ্ঞা দিছে, বাট আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সংজ্ঞা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার উদাহরণটা কি। তুমি এটার মধ্যে স্কেলার রাশির কিছু উদাহরণ দেওয়া, ভেক্টর রাশির কিছু উদাহরণ দেওয়া, তুমি শুধুমাত্র যদি ভেক্টর রাশির উদাহরণগুলো পড়ো অথবা স্কেলার রাশির উদাহরণগুলো পড়ো, তাহলেই হবে। আমি সাজেস্ট করবো কি, শুধু একটা স্কেলার রাশির উদাহরণগুলো পড়তে। যেমন স্কেলার রাশি দৈর্ঘ্য, এটা স্কেলার রাশি। ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। নিজের কোনটি স্কেলার রাশি নয়, এটা দিয়ে। তারপরে বিদ্যুৎ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ, এগুলো। এর বাইরে আরো দুই তিনটা স্কেলার রাশি আছে, যেটা আমাদের বইয়ের ফিজিক্স বইয়ে আরো ফার্দার অন দেওয়া আছে। যেমন এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, জড়তার ভ্রামক, এই দুইটাও লিখে রাখো। ওকে, তারপরে সামনের দিকে আসো। এখানে কোনো কনফিউশন নেই আশা করি। তারপরে ভেক্টর থেকে, ভেক্টরের চিহ্ন, ধর্ম, এগুলা থেকে। ভেক্টরকে দেখো তো, 6 নাম্বার পয়েন্টটা। 6 নম্বর পয়েন্টে, কোনো ভেক্টর রাশি এবং তার মানের অনুপাত দ্বারা ভাগ করলে ভেক্টরের দিক নির্দেশিত হয়। এই লাইনটি একটু জাস্ট দাগায় রাখো, এটা বোঝার কিছু নাই, নর্মাল বেসিক জিনিস। আমরা পরবর্তী টপিকে আসি, যে ভেক্টরকে প্রকাশ করা হয় টোটাল 4 ভাবে, 4টা তার অনুপাত আছে বা সংখ্যা আছে। এই যে এখানে দেখো লেখাই আছে 4 ভাবে প্রকাশ করা হয়। কিভাবে কিভাবে? এই যে ভেক্টরের উপরে একটা টানা চিহ্ন, তারপরে ভেক্টরের উপরে একটা বার চিহ্ন, তারপরে ভেক্টরের নিচে একটা এরকম চিহ্ন, তারপরে বোল্ড অক্ষরে মনে হয় না, এই যে বোল্ড অক্ষর। আর এই মান সবসময় এ হয়। দেখো এটার মান এ। আর মান বের করার জন্য আমাদের যদি পাশে বার চিহ্ন দিই, তাহলে মান বের হবে। জাস্ট এতটুকু তুমি বেসিক কথা জিনিস আমাদের মাথায় রাখবো। তারপরে এখানে আরো একটি ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, যে ত্রিমাত্রিক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে যথাক্রমে আই, জে এবং কে দ্বারা আয়ত একক ভেক্টর দেখানো হয়। আয়ত একক ভেক্টরের সংজ্ঞা যখন পড়বো, তখন বিস্তারিত এখানে আসবে। তার পরবর্তীতে সামনের দিকে আসো। সামনে 2 পেজ উল্টে একবারে সরাসরি চলে যাও সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর এই পার্টে। এখানে টর্ক এগুলা পরবর্তী চ্যাপ্টারে আছে, এগুলো এই চ্যাপ্টারে নাই। সরাসরি চলে আসে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। এখানে তোমার বইতে হয়তো বা লেখা যে ভেক্টরের মান শূন্য, এই কথাটুকু কেটে লেখবা যে ভেক্টরের মান শূন্য না। অর্থাৎ যে ভেক্টরের একটা মান আছে, ওইটা হচ্ছে প্রপার ভেক্টর। তার মানে আমাদের ভেক্টর শ্রেণীতে 2 রকমের ভেক্টর হয়, একটা হচ্ছে শূন্য ভেক্টর আর প্রপার ভেক্টর। শূন্য ভেক্টরের মান নাই, দিক নাই, কিছু নাই, বাট প্রপার ভেক্টরে সবই আছে। এটাই বেসিক কথা আমাদের, এখান থেকে আর কোনো এক্সট্রা কোনো কথাই নেই। তাহলে যে ভেক্টরের আহ পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, এবং যে ভেক্টর এই যে 0 দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান থাকে না, দিক থাকে না, মান শূন্য, সেটাকে বলা হয় শূন্য ভেক্টর। এবং শূন্য ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা তাহলে? সঠিক ভেক্টর, প্রপার ভেক্টর। ইজি। আচ্ছা, বাকি পোলাপানরা জয়েন করছো? বাকি পোলাপানরা জয়েন করলে কাউরে দেখা যায় না কেন? কাউকে দেখা যাচ্ছে না কেন?
সুমাইয়া আরিফ এটা কি তোমার সেকেন্ড আইডি নাকি সুমাইয়া আরিফ আরেকজন? ইশরাত না তাসনিম। আচ্ছা মেয়ে আচ্ছা, সুমাইয়া আরিফ ভাইয়া। সুমাই আরেক আচ্ছা ভাইয়া, তুমি ক্যামেরা অন রাখো। তারপরে ইশরাত তাসনিম ক্যামেরা অন রাখো। ফারজানা কোহিনুর ভাইয়া ক্যামেরা অন রাখো। ক্যামেরা অন এই রাখতে এই কারণে রাখতে বলি, কারণ আমিও তো অনলাইনে ক্লাস করি। আমাদের প্রফেসর বা লেকচারারদের ক্লাস থাকে অনেক সময় অনলাইনে, আমিও তো ক্লাস করি অনলাইনে। আমি তো জানি ক্যামেরা অফ রাখে শুয়ে শুয়ে ক্লাস করা যায়। আমি আশা করি তোমরা অনেক সিনসিয়ার মানুষ, শুয়ে শুয়ে ক্লাস করবে না, বসে বসে ক্লাস করবে, এবং যখন যেটা পড়বে তখন ওইটা মুখস্থ করে ফেলবা, যেন পরবর্তীতে জিজ্ঞেস করলে পারো। আচ্ছা, তাহলে এই কথাটুকু মাথায় রাখবো, শূন্য ভেক্টরের অংশটুকু। তারপরে দেখো আরো একটা লেখা আছে, সদৃশ ভেক্টর নামে একটা টার্ম আছে। সদৃশ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। সদৃশ ভেক্টর থেকে কিছু পড়ার দরকার নেই। সদৃশ ভেক্টরটা জাস্ট বুঝলেই হলো যে সদৃশ ভেক্টর বলতে বোঝায়টা কি। আচ্ছা, সমান ভেক্টর নামে একটা টার্ম আছে, যে ভেক্টরের মান এবং দিক দুইটাই সমান সেটাই সমান ভেক্টর, তাকাবা না কিছু এখানে। বিপরীত ভেক্টর, যে ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। কিছু দাগানোর দরকার নেই এখানে, বুঝার জিনিস জাস্ট। তারপর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর এখানে আর একটু কিছু মনে হয় মিস দিছে। শূন্য ভেক্টরের গুরুত্ব না মিস জানে, পরে আছে। আচ্ছা, অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর, এই পার্টের মধ্যে মাথায় রাখবা যে এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে আবার পজিশন ভেক্টরের, যে প্রসঙ্গ কাঠামোর, এই প্রসঙ্গ কাঠামো যেখানে যেখানে উল্লেখ করবে না ওইটাই দাগিয়ে দিব অবস্থান ভেক্টর। মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা ভেক্টরকে যদি অবস্থান নির্ণয়ে সাহায্য করা যায় বা নির্দেশ করা যায়, সেটি অবস্থান ভেক্টর। যেমন এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, এক্স এবং ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সাপেক্ষে আমি পি বিন্দুর অবস্থান নির্ণয় করব, যার কারণে ফর দ্যাট রিজন এটা আমাদের অবস্থান ভেক্টর আর। এতটুকু। তাহলে তোমার প্রসঙ্গ কাঠামো এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে দাগাই দিব প্রসঙ্গ, মানে এটা অবস্থান ভেক্টর। শেষ। তারপরে কিছু সংজ্ঞা ঠঙ্গা দিছে, বাট তোমার বইতে আরো কিছু সংজ্ঞা আছে। বিপ্রতীপ ভেক্টর, দেখো তো পাও কিনা বিপ্রতীপ ভেক্টর, এখানে লিখে দিই। বিপ্রতীপ, বিপ্রতীপ ভেক্টরের মধ্যে যদি একটা হয় 4i আর একটা হবে 1/4i, এরকম দেখো তো, এরকম একটা উদাহরণ পাইছো কিনা। এটাই মেডিকেল একবার আসছিল বিপ্রতীপ ভেক্টর উদাহরণ কি। তাহলে একটা যদি 5i হয় আর একটা হচ্ছে 1/5i, আই দিয়ে বুঝে হইতেছে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের একক ভেক্টর আই। তারপর এখান থেকে কিছু নাই, পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর, এই পার্টের মধ্যে একটা কথা আছে, বাট এই বইটার মধ্যে মোস্ট প্রবাবলি। আচ্ছা, তারপরে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরের মধ্যে তোমার সংজ্ঞা তুলে দিয়ে বলবে যে এটা কি ব্যাসার্ধ ভেক্টর নাকি কি ভেক্টর। মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থার দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই মূল বিন্দু ওয়ার্ডটা যেখানে পাবা ওটা দেখাই দিবে ব্যাসার্ধ ভেক্টর। রেডিয়াস ভেক্টর এটার আরেক নাম। তারপর এই যে আয়তক্ষেত্র ভেক্টর, এখানে আবার আরেক কাহিনী, ত্রিমাত্রিক কার্তেশীয় অবস্থান। এই ওয়ার্ডটা যখন পাবা এবং এক্স ওয়াই জেড, এই তিনটা ওয়ার্ড যখন আবার পাবা, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই তিনটা কে বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। তাহলে পেঁয়াজ বাজবে জাস্ট তিনটা জায়গায়, আয়ত একক ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর এবং অবস্থান ভেক্টর। তিনটা জিনিসে তুমি আলাদা আলাদাভাবে ডিফাইন করার জন্য ওই তিনটা ডিমার্কেশন পয়েন্ট তুমি খেয়াল রাখবা। যেমন আয়ত একক ভেক্টর মনে রাখার টেকনিক কি, এক্স ওয়াই জেড অক্ষ এরকম কোন একটা লেখা থাকবে এবং এক্স এক্সিস বরাবর আই, ওয়াই এক্সিস বরাবর জে এবং জেড এক্সিস বরাবর কে থাকবে, এবং এটার হিসাব অনুযায়ী ত্রিমাত্রিক কার্তেশীয় ব্যবস্থা এই ওয়ার্ডটাও থাকতে হবে। তাহলে তোমার আয়ত একক ভেক্টর আসবে, যেটা কিন্তু এইচএসসির ক নাম্বারেও আসে। এটা তোমার মেডিকেলে না, শুধু এইচএসসির ক তেও আসবে। আচ্ছা, সরণ ভেক্টর আসে, এখানে কিছু নাই, খুবই একটা ইম্পর্টেন্ট কিছু না। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর বলতে এইটা তোমার সমজাতীয় অসমমানের ভেক্টর হতে হবে। এই অসম ওয়ার্ডটুকু শুধু দাগায় রাখবো। দুইটা সমজাতীয় ভেক্টর মানে সেম দিকেই, বাট মান সেম না আবার, এতটুকু। তারপর বিপ্রতীপ ভেক্টর, এটা তো বললামই, 5i আর 1/5i। আচ্ছা, সমরেখা ভেক্টর, এটার মধ্যে কিছু লাগে না। সমতলীয় ভেক্টর, এটার মধ্যে মাথায় রাখবা যে একই তলে থাকবে, এই যে এই তলে ওয়ার্ডটুকু দাগা রাখো, সমতলীয় ভেক্টর, ইজি একদম। তারপরে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর, এটা তো বললামই যে মান শুধু ডিফারেন্স থাকবে, বাট মান সেম থাকবে কিন্তু দিক বিপরীত থাকবে, এটা হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। তারপর পোলার ভেক্টর আর মানে অক্ষীয় ভেক্টর, এই দুইটা পার্টের মধ্যে আমাদের সবসময় পেঁয়াজ বাজে। এই দুইটা পেঁয়াজ যেন না বাজে, এটা পরীক্ষা আসবেই, বলবে যে নিচের কোনটি অক্ষীয় ভেক্টর নয়। আসবেই তোমার ধরে নাও। অক্ষীয় ভেক্টরের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবে, দেখো সবগুলাতে কৌণিক নাম আছে, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। সো যেখানে যেখানে কৌণিক আছে তাহলে ওগুলাই হইতেছে অক্ষীয় ভেক্টর। আর সংজ্ঞা আসে না, এটা এইচএসসি তে সংজ্ঞা আসে না, যে ঘূর্ণনের সাথে সম্পর্কিত যেগুলো ওইটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে মনে একটা টেকনিক হচ্ছে, আমি মনে রাখলাম এভাবে, অঘক, অ দিয়ে হইতেছে অক্ষীয় ভেক্টর, ঘ দিয়ে হইতেছে ঘূর্ণন, প দিয়ে হইতেছে কৌণিক, লিখে দিই এটা।
সো আমি অবধিয়ে মনে রাখলেই হয় অক্ষীয় ভেক্টর ঘূর্ণন, ঘূর্ণন আবার কৌণিকের সাথে সম্পর্কিত, যেহেতু আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 পরবর্তীতে পড়বই, তাহলে এমনি পারবো। বাকি থাকে পোলার ভেক্টর। পোলার ভেক্টরের ক্ষেত্রে এখানে আবার কোনো ধরনের ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, এই যে জাস্ট এটার বিপরীত, ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, এতটুকুই। তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা, এটা এত বিস্তারিত আমরা শিখবো না। দেখো আমি পুরো লাইনের মধ্যে কিন্তু সবকিছু বলি নাই, শুধুমাত্র তোমাকে বলতে বলছি যে অক্ষীয় ভেক্টরের হিসাবে কৌণিক থাকবে এবং অক্ষীয় ভেক্টর উল্টাটা হবে পোলার ভেক্টর। এতটুকু যদি তুমি জানো তাহলে এমসিকিউ দাগাতে পারবো না? অবশ্যই দাগাতে পারবা। বিস্তারিত এত পুরোটা লাইন পড়া দরকার আছে? পুরোটা জিনিস পড়া দরকার নেই। ওকে, তারপরে সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে ভাই কিছুই নাই, অযথা আছে এটা কথাবার্তা। দেন সামনে দিয়ে আসো। সামনে থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, হাজারটা সূত্র নিয়ে কথাবার্তা বলছে, যেটা আলটিমেটলি আমাদের জীবনের এবং অ্যাডমিশন টেস্টে কোনো কাজের কাজ কিছুই হবে না, কিন্তু তারপর আমরা শিখে রাখবো যে ভেক্টরকে 5টি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। যেটা সূত্রগুলা মেডিকো থেকে একটা সূত্র দিছিল, ওটা আমি লিখে রাখছিলাম, তোমাদেরও আমি লিখে দিই। মানে মেডিকো যা যা প্রশ্ন করে, মেডিকো প্রশ্ন করে যে নিজের কোনো ভেক্টরের সূত্র নাই, এটা কোনো প্রশ্নের জাত হলেও তারপর আমি বলি দেখো, তোমাদের যদি ইচ্ছা হয় মনে রাখার মনে রাখতে পারো, না ইচ্ছা হলে মনে রাখবো না। মনে রাখার টেকনিক হচ্ছে এরকম যে 3 বউ উপোস, 3 দিয়ে হইতেছে ত্রিভুজ সূত্র, বউ দিয়ে হইতেছে বহুভুজ সূত্র, তারপরে উ দিয়ে হইতেছে এই উ দিয়ে হইতেছে উপাংশের সূত্র, কোথায় জানি, হ্যাঁ উপাংশের সূত্র, প দিয়ে হইতেছে, প দিয়ে নাই না, প দিয়ে আছে কিছু না, প দিয়ে কিছু নেই, আবার স দিয়ে হইতেছে সাধারণ সূত্র এবং সামান্তরিকের সূত্র। আমার মনে হয় যে নট নেসেসারি এটা জানা, জাস্ট লিখে দিলাম আর কি, জানার জন্য, জানো যতটুকু তোমরা পারো আর কি। তারপরে এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, সামনের দিকে আগাও। সামনের দিকে আগানোর পরে এখানে হইতেছে মূল কথা, ভেক্টরের লব্ধি নির্ণয় এবং ভেক্টরের মান নির্ণয়, এই পার্টের মধ্যে, যেটা আমরা সব এইচএসসির লাইফের শুরুতেই পড়ে আসছি। ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে কিছু কথাবার্তা বলছে, ভেক্টরের সব সূত্র নিয়ে কথা বলছে, এগুলো আমাদের লাগবে না আপাতত। এখানে চলে আসো, লব্ধির মান নির্ণয় এবং ডিটারমিনেশন অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট। এখন দেখো ভাই, সবসময় তুমি মাথায় রাখবে যে আর দিয়ে যেটা বুঝাই, আর দিয়ে তো বুঝাই লব্ধি বাংলাতে, বাট ইংলিশে বোঝা হইতেছে রেজাল্টেন্ট, RESULTANT, রেজাল্টেন্ট। আচ্ছা, ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, এই আর দিয়ে এটাকে ডিমার্কেট করতেছে। তোমাকে যদি কোনো একটা প্রশ্ন বলে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট কত, তোমার জন্য বুঝতে হয় যে এটা লব্ধির মানটা চাইছে। তারপরে আসবা এই পয়েন্টে, লাস্টের এই যে আর এর এই সূত্রটা দাগায় রাখবে একদম বোল্ড করে, R = √p² + q² + 2pq cos α। এটা হয়তো অনেকে ভুলে গেছো, ভুলে যেন না যাও, যার কারণে আবার একটু বলে দিচ্ছি। এটা p, এটা q যদি হয় আমাদের, আর এটা যদি আলফা কোণে ক্রিয়া করে, তাহলে মধ্যবর্তী যে কোণটা হবে r, r এর ভ্যালুটা আসবে √p এর ভ্যালু স্কয়ার প্লাস q এর ভ্যালু স্কয়ার প্লাস 2 প্লাস q ইন্টু pq আর cos α। এতটুকু আমরা আশা করি পারবো। তারপরে লব্ধির দিক নির্ণয়ের পার্টের মধ্যেও আমরা আশা করি এই সূত্রটা পারবো, কিন্তু তারপরে এই সূত্র ভুলে যাই, যার কারণে এই সূত্র মনে রাখার একটা টেকনিক বলি। আগে আগে আমি পড়াতাম কি, সবগুলো সূত্র একবারে লিখে লিখে দিতাম, আগে আগে সবগুলো সূত্র লিখতাম তারপরে বইতে আসতাম, বাট এখন সবগুলো সূত্র লেখার থেকে বইয়ের ভিতর থেকে সূত্রগুলো লাগাই দিই, তাহলে আরো ভালো হবে, তাহলে তোমরা বইয়ের সাথে রিলেট করতে পারবে যে বইয়ের কোন সূত্র কোথায় আছে। আচ্ছা, তাহলে এইদিকে এই পার্টের মধ্যে আসি, যে এইটার কনসেপ্টটা কি ছিল, মানে মূল হিসাবটা কি ছিল, যে ওই সূত্রটা উপর থেকে ডিরাইভেশন করে করে আনছে। এটার মূল কনসেপ্টটা ছিল এরকম ভাই, যে একটা ভেক্টর p আর একটা ভেক্টর q, এটার মধ্যবর্তী লব্ধি হচ্ছে r। এখন এখানে লিখেই দিছে যে p এর সাথে থিটা কোণ উৎপন্ন করি, তাহলে p কোণের সাথে আমি থিটা কোণ উৎপন্ন করব, আর টোটালটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে টোটাল p আর q এর মধ্যবর্তী কোণ আলফা, থিটা কোণ নির্ণয় করব আমি। পি আর আর এর মধ্যবর্তী কোণ কত এটা বের করতে যাচ্ছি, তাহলে পি আর মধ্যবর্তী কোণ হচ্ছে যে tan থিটা। দেখো এটা মানে কিন্তু tan থিটা, থিটা = tan ইনভার্স মানেই তো tan থিটা, তার মানে আমি এটা লিখতে পারি না এখানে, tan থিটা tan ইনভার্স সামথিং। এটা আমরা ত্রিকোণমিতির এতটুক বেসিক আমাদের আছে, মানে বোঝাতে যাচ্ছে যে tan থিটা যদি x হয়, তাহলে আলটিমেটলি আমাদের থিটা tan ইনভার্স x। বিপরীত ত্রিকোণমিতি বা 9 10 ত্রিকোণমিতির বেসিক এতটুকু আমাদের মাথায় আছে, মানে tan থিটা এই যে এই অংশটুকু, tan থিটা এখানে এই যে এই অংশটুকু tan থিটা। এখন এই অংশটুকু যদি খেয়াল করো, তুমি দেখো যার সাথে তুমি থিটা কোণ করছো না সে থাকবে নিচে একা p, আর বাকি যে উপরে কিউ নিচেও কিউ, উপরে কিউ নিচেও। এটা লিখে দিলে ভালো মতো বুঝবে, তাহলে আলটিমেটলি সূত্র আসে tan থিটা যার সাথে তুমি কোণ তৈরি করবা সে থাকবে নিচে p প্লাস
এখানে উপরে কিউ দিবা, নিচে কিউ দিবা, এতটুকু পর্যন্তই তোমার একদম ইজি, শেষ কাহিনী। তারপরে দেখো ট্যান মানে কি আমরা জানি, সাইন বাই কজ, এটা জানি আমরা, কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে উপরে দিব সাইন থিটা, সাইন থিটা না আলফা, নিচে দিব কজ আলফা। এখন দেখবো যে কোনোদিনও ভুল হবে না আর কি। তাহলে তোমাকে যদি সাপোজ পি কিউ দিয়ে তো অনেক করছো, তাহলে তোমাকে যদি বলি এখানে এটা এ এবং এটা বি, এটার মধ্যবর্তী কোণ হইতেছে গামা, গামা মধ্যবর্তী কোণ, এবং এটার ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট এটা হচ্ছে এক্স। আমি দিয়ে দিছি তোমাকে বি এবং এক্স এর মধ্যবর্তী কোণ ডেল্টা। তাহলে তুমি এখন বের করো ডেল্টার ভ্যালু কত। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে কি করব, তাহলে ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু, ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু যার সাথে কোণ তৈরি করছি বি, বি দিব নিচে একা বি, তারপরে প্লাস, তারপরে এ যেহেতু বাকি জায়গায় ছিল এ দিব উপরে, এ দিব নিচে, এবং যেহেতু ট্যান দেওয়া এবং গামা দেওয়া সো উপরে দিব সাইন, সাইন গামা বাই কস গামা। ক্লিয়ার না এখন? সূত্র তো লিখতে পারবে, একটা সূত্র লেখার নিয়মটা শিখাইলাম এতক্ষণ ধরে, কিভাবে সূত্র বের করো মানে লেখবা, এটাতে পারা যাবে? ফারজানা কোহিনুর? আচ্ছা ভাইয়া, বলো। আমার হচ্ছে যে ভিডিওটা একটু ফাটা ফাটা আসতেছে, এটা কি সবার ক্ষেত্রে এমন হচ্ছে? আচ্ছা, সবার ক্ষেত্রে কিরকম হচ্ছে? না মানে মাঝে মধ্যে একটু মানে ভিডিওটা একটু কেমন জানি হয়ে যেতে, তারপর ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার ক্ষেত্রে আমার এখানে রেকর্ডেড আছে তো সমস্যা নেই। কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা বুঝতেছো তো? এমন যদি মেজর কিছু যদি মিস হয়ে যায় যে বুঝতেছো না, তখন আমাকে বললো যে মেজর মেজর জিনিস ভুলে মানে স্কিপ হয়ে গেছে, তখন আমাকে একবার বলে আমি রিপিট করবো, নো প্রবলেম। আর সুমাইয়া আরিফ, তুমি ক্যামেরার অপোজিটে তোমার ফোনটা ধরছো ভাইয়া, ক্যামেরার অপোজিটে ফোন ধরলে ফোনের মধ্যে রিফ্লেকশন। অ্যাকচুয়ালি না না ভাই, অ্যাকচুয়ালি আমার টেবিলের সিটিংটা এরকম, পিছনের লাইট তো ওই লাইটটার কারণে ফ্রন্ট ক্যামেরায় দিছি আমি, কিন্তু আলো রিফ্লেক্ট। বুঝতে পারছি, বুঝতে পারছি, সমস্যা নেই। আমি তো আসলে অনেক আলো নিয়ে কাজ করি, কারণ আমার পুরো রুমে আশেপাশে আলো, যার কারণে আমি বুঝতে পারি তোমার কষ্টটা কতটুকু, যে তোমার চোখের সামনে পুরোপুরি রিফ্লেক্ট হয়ে আলো। নো প্রবলেম, আমরা সামনে যাই। তাহলে এই পুরা সূত্রটা আমরা বের করতে পারবো যে যে কোনো রেজাল্টেন্টের সাথে কোনো একটা ভ্যালু যদি দেওয়া মানে কোনো একটা কোণ দেওয়া থাকে, ওই কোণের সাপেক্ষে আমরা ওই কোণটা বের করতে পারবো কিনা। এটা এইচএসসির পড়া, জাস্ট এমনি আমি দেখাইলাম তোমাদের, এটা নিয়ে আমরা আর মাথা ঘামাবো না। সামনের দিকে আসো, সামনের দিকে এখানে একটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার মেডিকেলে আসে এবং ভার্সিটিতে আসে, যে দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান কোনো একটা অবস্থায় তাদের প্রত্যেকের মানের সমান হতে পারে। পারে তার মানে বোঝাচ্ছে যে এটা ডিউতেও আসছে, পারে বলতে বোঝায় যে এটা আসলে কত কোণে পারে, কত কোণে পারে। এটা হয়তোবা তোমরা ক্লিয়ারলি বুঝবে না, তার জন্য আমি বলে দিচ্ছি যে দুইটা সমান ভেক্টর পি আর কিউ, দুইটা সমান ভেক্টরের মান যে কোনো একটা ভেক্টরের সমান হয়। তাহলে সমান ভেক্টর যদি হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ আমরা বলতে পারি। তাহলে কিউ লিখবোই না, তাহলে এখানে পি লিখবো আবার, এবং এর লব্ধিটাও হবে যে কোনো একটা ভেক্টরের সমান, মানে পি এর সমানই। তার মানে লব্ধিও পি, দুইটা ভেক্টরও পি, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? আলফা। আলফার ভ্যালুটা কিভাবে? আলফার ভ্যালু আগে মনে রাখবে 120 ডিগ্রি, এটা অ্যান্সার মুখস্থ। কিন্তু করবা কিভাবে? করবা হচ্ছে আমরা যেহেতু জানি রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু রেজাল্টেন্টের স্কোয়ার মানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এই পি স্কোয়ার প্লাস এই পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কজ আলফা। ওই যে আমরা যে রেজাল্টেন্টের সূত্রটা শিখলাম রুট ওভার দিয়ে, রুট ওভারটা এই পাশে দিছি, জাস্ট এতটুকুই। তারপর এক পাশ থেকে পি স্কোয়ার কেটে দিব, এক পাশ থেকে পি স্কোয়ার কেটে দিলে এই পি স্কোয়ার কাটা, তাহলে এক পাশ থেকে কাটলে কাটলাম, ওকে, 0 0। তাহলে দেখো তো এই যে এতটুকু লিখতে পারি এখানে, আর এই পি স্কোয়ারটা এই পাশে মাইনাস আকারে দিতে পারি, মাইনাস পি স্কোয়ার, ওই পাশে দেখতে পারি 2p স্কোয়ার কজ আলফা, এতটুকু লিখতে পারি। আচ্ছা, এতটুকু লেখার পরে আবার দেখো একটা কাজ করা যায়, এপি স্কোয়ার আবার এপি স্কোয়ার কাটাকাটি করা যায়, তাহলে থাকলো কজ আলফা ইজ ইকুয়াল টু এই 2টা নিচে দিয়ে দিব, আর এখানে থাকলো 1, কাটাকাটি করলাম, এখানে 1, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি আলফার ভ্যালু 120 ডিগ্রি। কজ আলফার ভ্যালু যদি হয় মাইনাস হাফ, তাহলে আলফার ভ্যালু 120 ডিগ্রি। তাহলে এতটুকু কিভাবে মনে রাখবো? তাহলে অ্যান্সারটা সরাসরি মনে রাখবো, এরকম কোনো কোশ্চেনের অ্যান্সার হয় 120 ডিগ্রি।
একদম মুখস্থ রাখবো, কারণ এতটুকু তো আমরা করবো না পরীক্ষার হলে, মেডিকেল বা ভার্সিটি পরীক্ষার হলে এত আজের কাজ করার কি দরকার, এটা যেন আমরা পারি। তারপরে ক্ষেত্রে দুইটা ভেক্টরের এখানে 3টা লাইন দেওয়া আছে, দেখো জেনে রাখো পার্টের মধ্যে। দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ যদি আলফা ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টরদের সমান্তরাল। এটা কি লজিক্যাল কথা? আমরা কি বিশ্বাস করি এটা? দুইটা ভেক্টর, এই যে একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, এই ভেক্টর যদি আমি একদম লাগাই ফেলে তো 0 ডিগ্রি হয়, কোনো কোণই তৈরি করে না। তাহলে 0 ডিগ্রি হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে এবং এই ভেক্টরটার লব্ধিই হবে সর্বোচ্চ, কারণ একটা গাড়ি এদিকে সামনের দিকে যাচ্ছে, আরেকটা গাড়ি পিছন থেকে সেম দিকেই ধাক্কা দিছে, তাহলে তো গাড়ির দুইটার ভেলোসিটি মানে একদম ম্যাক্সিমাম হবে, দুইটার ভেলোসিটি একদম টাচ হবে, টাচ হলে তাহলে দুইটা গাড়ি আরো ডাবল বেগে সামনের দিকে যাবে, হিসাবটা তো ওরকমই দাঁড়ায়। একটা গাড়ি এদিকে যাচ্ছে, আরেকটা গাড়ি এদিকে যাচ্ছে, তাহলে তো হইলো না, তাহলে তো ম্যাক্সিমাম হইলো না এই গাড়িটার, তার মানে এটা লব্ধিটা সর্বোচ্চ হবে না। তার মানে আলটিমেটলি আমি বুঝাতে চাচ্ছি যে আলফা ভ্যালু 0 ডিগ্রি হলে ভেক্টরদের সমান্তরাল হয়, আর ওই পজিশনেই হয় লব্ধি ম্যাক্সিমাম। লব্ধি বলতে রেজাল্ট্যান্ট সর্বোচ্চ, আশা করি এগুলো তোমরা সবাই জানো। আর আলফা ভ্যালু 120 ডিগ্রি যদি হয় তাহলে লব্ধির মান প্রত্যেক ভেক্টরের সমান হয়। এটা একটু আগে প্রমাণ করে দেখালাম, 120 ডিগ্রি যদি হয় তাহলে দুইটা ভেক্টর যদি সমান হয় এবং লব্ধির মান তাহলে ওই একটা ভেক্টরের সমান আসবে। 180 ডিগ্রি যদি হয় তাহলে ভেক্টরদের পরস্পর বিপরীত দিকে আসবে এবং বিপরীত দিকে আসলেই এই পজিশনটা খেয়াল করো, এই পজিশনের মতো হবে, একটা এদিকে আর একটা উল্টা দিকে, তাহলে পরস্পর বিপরীত দিকে যাবে এবং আলটিমেটলি এটা লব্ধি হবে সর্বনিম্ন। তাহলে লেটস ক্লিয়ার অ্যাবাউট দিস। আমরা যদি এই পার্টের মধ্যে যাই তাহলে দুইটা ভেক্টর একদম সমান্তরাল আমি ক্লিয়ার করছি, তাহলে এখানে আলফা ভ্যালু আসবে 0 ডিগ্রি আর আলটিমেটলি আর এর ভ্যালু আসবে √p² প্লাস q² প্লাস 2pq cos 0। cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু 1 প্লাস 2pq এরকম আসবে, তাহলে সর্বোচ্চ মানটা আসবে, কারণ cos থিটার সর্বোচ্চ মান আসবে 1। আচ্ছা, আলফা ভ্যালু যদি হয় 120 ডিগ্রি তখন আর এর ভ্যালু আসবে পি এর ভ্যালু সমান, মানে যে কোনো একটার ভ্যালু সমান। আলফার ভ্যালু যদি আসে 180 ডিগ্রি তখন আলটিমেটলি আর ইজ ইকুয়াল টু আসবে √p² প্লাস q² মাইনাস 2pq cos আলফা। এখন cos আলফার ভ্যালু আসবে তখন -12, সরি এখানে প্লাস হওয়ার কথা না, প্লাস, তাহলে cos আলফার ভ্যালু আসবে -1, cos 180 ডিগ্রি ভ্যালু -1, তাহলে আলটিমেটলি ভ্যালুটা আসবে √p² প্লাস q² মাইনাস 2pq। তাহলে এটা হইতেছে সর্বনিম্ন একটা মান, কারণ এখানে মাইনাস সাইন আছে আর এখানে প্লাস সাইন আছে, তাহলে এটা সর্বোচ্চ মান হবে 0 ডিগ্রিতে আর 180 ডিগ্রিতে সর্বনিম্ন মান। এই ভ্যালুগুলো আমরা অবশ্যই পারবো পরীক্ষার হলে, এগুলো যেন ভুল না করি, তার জন্য আবার দেখালাম। তারপরে সামনের দিকে আসো, ওই 3টা পয়েন্ট শেষ হয়ে গেলে আরো 3টা পয়েন্ট দেখো একটু পরেই দেওয়া আছে, এই যে একটু পরে আরো 3টা পয়েন্ট, এগুলো আবার দাগানোর কোনো প্রয়োজন নাই, লিখে তো দিলাম ওই একটু যাই ওই জায়গাতে যেহেতু লিখে দিছি সর্বোচ্চ মান হবে এই যে এখানে, তাহলে সর্বোচ্চ মান হবে এখানে যেহেতু লিখে ফেলছো তাহলে আর তোমার এক্সট্রা করে ওই জিনিসটা আবার দাগানোর কোনো দরকার নেই। তাহলে এখানে লিখতে পারো যেহেতু সর্বোচ্চ মান হবে p প্লাস কিউ, সর্বনিম্ন মান হলো p মাইনাস কিউ, দুইটা বিপরীত দিকে গেছে, তাহলে এটা আসবে p প্লাস কিউ, এখানে আসবে p মাইনাস কিউ। ওকে, পারবো আশা করি। দেন দেন এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, এখানে হচ্ছে মেইন পড়া আমাদের মেইন এমসিকিউ এর শর্টকাট এমসিকিউ এবং এইচএসসি তে আমাদের তো পরীক্ষা আসবেই। দেখো এই কোশ্চেনটা খেয়াল করো যে একটা নদীতে নৌকার বেগ স্রোতের, আচ্ছা নৌকার বেগ হচ্ছে 18 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টা হইতেছে 6 কিলোমিটার, নৌকাটি কোন দিকে চালনা করলে তার সোজা অপর পারে পৌঁছাবে। এখন এই হিসাবটা মানে যদি সিম্পলিফাই করলে এখানে তোমাকে দেওয়া থাকবে যে নৌকার বেগ কত এবং স্রোতের বেগ কত, একটা হচ্ছে 12 কিলোমিটার আর একটা হচ্ছে 6 কিলোমিটার। এই 12 কিলোমিটার সবসময় যে বড় মানটা থাকে ওটা হচ্ছে নৌকার বেগ, আর যে ছোট মানটা থাকে ওটা হয় স্রোতের বেগ।
যে কোনো ধরনের নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে তুমি এরকম দুইটা ভ্যালু পাবা, একটা থাকবে বড় মান আর একটা থাকবে ছোট মান। অবশ্যই নৌকার বেগটা বড় মান থাকবে স্রোতের বেগে থেকে। স্রোতের বেগ যদি বেশি হয়ে যায়, মানে আমি যদি স্রোত এদিকে বেশি দিই, নৌকা এদিকে যাচ্ছে, নৌকা যাচ্ছে সামনে, স্রোত আমি সামনের দিকে বেশি দিতে আছে, তাহলে কি নৌকা সামনের দিকে কোনোদিন যাইতে পারবে? কোনোদিনও যাইতে পারবে না, নৌকা এদিকে চলে যাবে। সো আমরা এদিকে তো যাইতে দিতে চাই না, আমরা চাই অপর পারে পাঠাইতে। সো অপর পারে পাঠানোর জন্য অবশ্যই নৌকার বেগটা বেশি থাকতে হবে। সো দুইটা ভ্যালু পাবা কোশ্চেনের মধ্যে, উপরে নিচে অনেক কথা পাবা, বাট দুইটা ভ্যালু পাবা। একটা ভ্যালু থাকবে বড় মান, এই বড় মানটা হয় অবশ্যই নৌকার মান, খুব মনোযোগ দিয়ে শুনো। আর যে ছোট মানটা থাকবে, এই মানটা থাকবে হইতেছে স্রোতের মান। এতটুকু আমাদের আগে বুঝতে হবে। এতটুকু যদি তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো, তাহলে উপরে নিচে সব কথা বাদ দিবা। আলটিমেটলি চাইছে কি? চাইছে কত কোণে যাত্রা করলে ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছাবে, এটাই চাই, তোমার সবসময় চাই এটাই। তাহলে আসো আমরা এটা সলভ করি, মানে হিসাবটা সলভ করার ক্ষেত্রে হিসাবটা সলভ করার আগে আমাদের আগে একটা ভালো মতো একটা নদী আঁকতে হবে। কি কি ঘোড়ার ডিম হয়েছে, মোটামুটি নদী হয়েছে। এখন এই নদীর মধ্যে আমাদের স্রোত তো যায় এদিকে, সবসময় ম্যাক্সিমাম টাইমই স্রোত এদিকে যাচ্ছে, বাট নৌকা অবশ্যই অপর পারে, সোজাসুজি অপর পারে যাওয়ার জন্য আমাদের যাত্রা করা লাগে একটু বাঁকা করে। হিসাবটা তো এরকমই, বাঁকা করে যাওয়ার জন্য আমাদের এখানে কত কোণে যাত্রা করলে আমাদের সোজাসুজি অপর পারে যাবে। আমরা এত কিছু বোঝার কিছু দরকার নেই, আমরা সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাট হচ্ছে এরকম যে কত কোণে যাত্রা করলে সোজাসুজি অপর পারে যাবে, ওইটার শর্টকাট হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান। তাহলে তুমি বুদ্ধিমান হয়ে থাকলে তুমি পরের লাইনটা বুঝেই গেছো হিসাবটা কেমন আসবে। হিসাবটা আসবে কজ ইনভার্স মাইনাস স্রোতের মান বাই নৌকার মান। দেখছো, তুমি যদি কোশ্চেনে স্রোত কি নৌকা কি এগুলাও না বুঝো, তারপরে তুমি এই ম্যাথটা করতে পারবা বড় মান আর ছোট মান দেখে। যেমন আমি তোমাকে যদি বলি এই এই ম্যাথের ক্ষেত্রে, এখানে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখানে আলটিমেটলি কত কোণে যাত্রা করে সোজাসুজি অপর পারে যাবে, এরকম কোশ্চেন চাইছে। তাহলে এরকম কোশ্চেন চাইলে আমরা ইজিলি বের করতে পারবো কজ ইনভার্স, ছোট মান কোনটা? ছোট মান হচ্ছে 4, তাহলে -4। বড় মান কোনটা? 8। তাহলে অ্যান্সার আসবে কজ ইনভার্স -হাফ। তাহলে ফ্রম দ্যাট পয়েন্ট কজ ইনভার্স -হাফ এর ভ্যালু কত? 120 ডিগ্রি। আর যদি মনে করো কোনো টাইমই নেই পরীক্ষার হলে করার, তুমি দুইটা মান পাইছো, একটা মান আর একটা মানে ডাবল, অ্যান্সার দাগাই দিবে 120 ডিগ্রি, কারণ সবসময় এরকমই হয় ম্যাক্সিমাম টাইমে। আর যদি টিচার একটু তোমাকে প্যাচ বাজানোর চেষ্টা করে, তাহলে তোমাকে দুইটা মান একটা অপরের ডাবল দিবে না, একটা অপরের এরকম ভাবেও দিতে পারে যে আমরা যে কজের ভ্যালুগুলো জানি, কজের ভ্যালুগুলো অনুসারেও দিতে পারে। যেমন কজ ইনভার্স 1/√2 ভ্যালু কত বলো তো একজন? কজ ইনভার্স √3/2, এটার 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আচ্ছা, দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি। আচ্ছা, কজ ইনভার্স তারপরে হাফ 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে কজ ইনভার্স -1 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তারপরে কজ ইনভার্স -1/2 এটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। তারপরে বাকি থাকে হইতেছে কজ ইনভার্স -100, কজ ইনভার্স -1/√2। এটা দেখো তো বলতে পারো কিনা? মনে আছে আমরা যে পড়ছিলাম, এখানে অল পজিটিভ, এখানে শুধুমাত্র সাইন পজিটিভ, 90 ডিগ্রি। এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে হচ্ছে কস পজিটিভ, এখানে হয় ট্যান পজিটিভ। সো কজ ইনভার্স -1/√2, এটার ভ্যালুটা আসবে কজ ইনভার্স -180 ডিগ্রি, -45 ডিগ্রি,
মনে আছে ছোটবেলায় এরকম ভাবে করতাম, কারণ cos 1/√2 ভ্যালু 45 ডিগ্রি, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে মানে মাইনাস সাইন দিয়ে বুঝাচ্ছি, যার কারণে এটার অ্যান্সারটা আসবে আলটিমেটলি cos ইনভার্স না তো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি। ঠিক আছে না হিসাবটা? 135-এর সাথে তুমি যদি, হ্যাঁ ঠিক আছে 135 ডিগ্রি, তাহলে তোমাকে যদি টিচার এরকম একটা অনুপাত দেয় -1/√2 এরকম ভাবে, তাহলে আমরা দাগাই দিব 135 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। এটা একটু মুখস্থ করে ফেলো, তাহলে আরো ভালো হয়। নাহলে ক্যালকুলেটারে তুমি কিছু কিছু মান দেখতেও পারো যে ক্যালকুলেটার আসলে সমান হয় কিনা, সঠিক হয় কিনা। তারপরে তোমাকে যদি এরকম কোনো মান দেয় যে cos ইনভার্স মাইনাস উপরে ভ্যালুটা √3 নিচের ভ্যালুটা 2, তাহলে এই ভ্যালুটা কত হইতে পারে? তোমাকে বলবে যে নৌকার বেগ হইতেছে √3 এবং স্রোত, নৌকার বেগ হচ্ছে 2, স্রোতের বেগ হচ্ছে √3, তাহলে কত কোণে যাত্রা করতে হবে? এটাও তো দিতে পারে, দেওয়াই স্বাভাবিক। তাহলে তখন আসবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। তাহলে আই থিঙ্ক তোমরা ক্লেভার এনাফ এটা সলভ করার জন্য, এগুলো পারবা। তারপরে আরো কিছু ম্যাথ করার ক্ষেত্রে আমাদের আরো কয়েকটা ভ্যালু শিখে রাখতে হবে, যে ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন √3 ভ্যালু কত? 1.71 সামথিং। 1/√3 ভ্যালু কত? তারপরে √2 এর ভ্যালু কত? 1/√2 এর ভ্যালু কত? তারপর 1/3 এর ভ্যালু কত? 2/3 এর ভ্যালু কত? তারপর 1/4 এর ভ্যালু কত? 1/6 এর ভ্যালু কত? 1/8 এর ভ্যালু কত? তারপর আর কি বাকি থাকে? আর কিছু বাকি থাকে, হ্যাঁ বাকি থাকে আরেকটা, √3/2 এর ভ্যালু কত? আমরা যে কোনো হ্যান্ড ক্যালকুলেশনের রুলের জন্য আমাদের এইগুলো ভ্যালুগুলো শিখতে হবে, এটা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তাহলে একটা একটা করে শুরু করি আমরা, সব থেকে সোজা দিয়ে শুরু করি। 1/3 এর ভ্যালু, এটা আমরা সবাই জানি যে 100কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে আসে 33, তাহলে 1কে যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে 0.33 এরকম একটা পয়েন্ট ভ্যালু আসবে, এটা ভ্যালু আসবে 0.33, অবশ্যই একের কম। 1/√3 আসলো, তাহলে 2/√3 মানে হইতেছে 1/3 ইন্টু 2, ইজেন্ট ইট? এটাই তো হয়। তাহলে এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি না, এটা 0.3 থেকে ডাবল করে দিলে, এটাকে যদি ডাবল করে দাও তাহলেই, তাহলে অ্যান্সারটা 0.67, 0.33 কে ডাবল করে দিলে। তারপরে 1/4 এর ভ্যালু কত? আচ্ছা 1/5ও তো আছে, 1/5 কেন বাকি যাবে? 1/5 এর ভ্যালু আসবে 0.2, এটা ভুলার কোনো সুযোগই নাই। আর না ভুলার ওয়ে হচ্ছে 100কে তুমি 5 দিয়ে ভাগ দাও, কত আসে? 100কে 5 দিয়ে ভাগ দিলে 20, তাহলে 1কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে আসবে 0.2। সেম ভাবে 100কে 4 দিয়ে যদি ভাগ দাও তাহলে আসবে 25, 1কে যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে আসবে 0.25, তাহলে 0.25 আমরা এটা পারবো। তারপরে 1/8 কোথায় যেন লিখলাম, হ্যাঁ 1/8, তাহলে 1/4 যদি 0.25 হয় তাহলে এটা লেখা যায় না 1/4 ইন্টু আবার হাফ, তার মানে এই ভ্যালুটারে আবার 2 দিয়ে ভাগ দিলে আসে 1/8 এর ভ্যালু। 25কে 2 দিয়ে ভাগ দিলে কত আসতে পারে? অ্যারাউন্ড 12 দশমিক সামথিং, তাহলে 0.125 আসবে। তাহলে এটার ভ্যালু 0.125 পারা যাবে তো? 1/6 এর ভ্যালু কত আসবে? আমরা জানি 1/3 এর ভ্যালু, এইটাকে যদি আবার হাফ দিয়ে গুণ দিই বা 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে। তাহলে আমি জানি 0.1/3 এর ভ্যালু 0.33, এটারে 2 দিয়ে যদি ভাগ দাও তাহলে আসবে 0.33কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 16-র কাছাকাছি, 0.167। না বুঝলে আমাকে বইলো, আশা করি বুঝতে পারছো এবং বের করার নিয়মটাও বুঝতে পারছো। তাহলে আমরা বের করতে পারবো না 1/16 এর ভ্যালু কত? দরকার নেই 1/16 এর ভ্যালু, বাকি থাকে এগুলো। 1/√3 ভ্যালু কত? 0.577 মোস্ট প্রবাবলি, তারপর রিচেক করে, হ্যাঁ 0.577। তারপরে √2 ভ্যালু কত? 1.414। 1/√2 ভ্যালু কত আসে? 0.707। তারপর √3/2 এর ভ্যালু কত আসে? কারণ √3/2 এর আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ এই পয়েন্টের মধ্যে সাইন এবং কজের অনেকগুলো ভ্যালু আসে, 0.866। তাহলে এই পুরো পেজের মধ্যে কোনো প্রবলেম আছে কারোর?
এই কয়টা নিয়ম আমাদের শিখতে হবে, কারণ এই নিয়মগুলো শিখলে আমরা পরবর্তী ম্যাথগুলো করতে পারবো ভালো মতো। যেমন নতুন না, এই পেজটাতে প্রবলেম নাই, কিন্তু এর আগে যে আপনি cos ইনভার্স -1/√2 থেকে 135 ডিগ্রি আনবেন, ওইটা একটু আবার বুঝলে ভালো ঠিক হতো। আছে ঠিক আছে ঠিক আছে। হিসাবটা হচ্ছে এরকম যে আমরা যখন ছোটবেলায় ত্রিকোণমিতির নিয়মগুলো শিখছিলাম, ত্রিকোণমিতির নিয়ম অনুসারে আমরা সবসময় জানতাম যে এই জায়গাতে হয়, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে ভ্যালুগুলো হয়, ওই সবগুলো ভ্যালু হয় সবগুলো পজিটিভ। যেমন সাইন পজিটিভ আসবে, এখানে সাইন থিটা ভ্যালু পজিটিভ আসবে। যেমন সাইনের যে কোনো যদি ভ্যালু ধরো, যেমন সাইন 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি, সবগুলোই পজিটিভ আসবে। কজ এটাও পজিটিভ আসবে, তারপরে ট্যান এটাও পজিটিভ আসবে। আমাদের তো তিনটাই হিসাব। বাট এই পজিশনে মানে যখন ভ্যালুটা 90 থেকে 180 ডিগ্রি ভিতরে আসবে, তখন হিসাবটা আবার একটু চেঞ্জ হয়ে যায়। তখন কজ আসে নেগেটিভ, কজ থিটার যে কোনো ভ্যালু আসবে নেগেটিভ। দ্যাটস মিন তোমাকে যদি বলি কজ 100 ডিগ্রি, কজ 100 ডিগ্রি যদি তুমি ক্যালকুলেটরে দাও, অবশ্যই দেখবে সেটা নেগেটিভ ভ্যালু আসছে, কারণ কজের সেকেন্ড কোয়াড্রেন্টে ভ্যালু নেগেটিভ। কজের শুধু ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু পজিটিভ হয়। তার মানে এটা বোঝাতে যাচ্ছে যে কজ 180 ডিগ্রি ভ্যালু এবং 0 ডিগ্রির মধ্যবর্তী যে পয়েন্টটা, ওই পয়েন্টটার ভ্যালু আসবে সবসময় মাইনাসে। তাহলে আলটিমেটলি আসি কজ থিটার ভ্যালু যদি আসে -1/√2, তার মানে আমরা এইটা ডিফাইন করতে পারি যে কজ থিটার ভ্যালু অবশ্যই হয় এই কোয়াড্রেন্টে থাকবে, নয় এই কোয়াড্রেন্টে থাকবে, কারণ এই দুই কোয়াড্রেন্টে তো কজের ভ্যালু পজিটিভ, এই দুই কোয়াড্রেন্টে কজের ভ্যালু নেগেটিভ। তাহলে কজের একটা নেগেটিভ ভ্যালুটা হয় এখানে থাকবে, নয় এখানে থাকবে। তাই নৌকা তোমার কি কোনোদিন এই দিক দিয়ে গমন করা যাবে? মানে নদীর পিছন দিকে, নদী তো ওই দিকে, নৌকা তো আর এদিক থেকে কোনোদিন আসে না। নৌকা তো যাবে হয় এই দিকে যাবে নৌকা। তার মানে নৌকা যদি এদিকে যায়, তাহলে আমাদের বুঝে যাইতে হবে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের একটা মান। এতটুক ওকে? জি ভাই। হ্যাঁ, এতটুক যদি ওকে থাকে, তাহলে পরের পয়েন্টে আসি। তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে ভ্যালুটা, এটা আমি শিওর। তারপর আসি পরের হিসাব। পরের হিসাবে দেখো তো এটা লেখা যায় না, -cos 45 ডিগ্রি, এই লাইনের পরে এই লাইন। এখন আমি একটা কজের ভ্যালু মাইনাসে আসছে, এবং কজের এই মাইনাসের ভ্যালুটা আমি এইভাবেও লিখতে পারি, কজ 180 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি কস থিটা, এটা লিখতে পারি না? আচ্ছা, এটা আমরা হয়তো বা ভুলে গেছি। 19 এরকম একটা নিয়ম ছিল না যে সাইন 2 পাই প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, এরকম কিছু কিছু নিয়ম ছিল। তারপরে তোমার কজ 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা, এরকম একটা নিয়ম ছিল আর কি 19-এ। যে নিয়ম অনুসারে আমাদের এখানে আসবে একটা মাইনাস। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা। তার মানে আমি এটাকেও ওই ফর্মেটে লিখতে পারি, মানে রিভার্স পয়েন্টে। রিভার্স পয়েন্টে লিখে আমি এটা লিখতে পারি যে cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসবে ঠিকই তো আছে, cos 135 ডিগ্রি, এরকম ভাবে। সেম ভাবে আমি যদি এটা ডিফাইন করতে চাই যে cos 180 ডিগ্রি ভ্যালু কত, cos 180 ডিগ্রি ভ্যালু আমরা বের করার নিয়ম হচ্ছে এরকম যে cos 180 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি অথবা -0 ডিগ্রি, যেটাই দেই না কেন আমার হয়, এই যে 180 ডিগ্রি পয়েন্ট, তো এটা এই 180 ডিগ্রি পয়েন্টের থেকে প্লাস যদি দিই তাহলে এদিকে যাবে, মাইনাস যদি দিই তাহলে এদিকে আসবে, অথবা ভাইস ভার্সা। তাহলে 0 ডিগ্রিও তো একটা মিনিমাম।
তাহলে এতক্ষণ ধরে যা বললাম ওগুলো একটু কষ্ট করে মনে রাখবা, আমাদের আরো সামনে অনেক পড়া আছে, ওগুলাতে সামনের দিকে যাই। লাস্ট অফ অল আমাদের এটা শিখতে হবে যে, আচ্ছা ওটা পরে আসতেছি, সামনের দিকে আসো। সামনের দিকে এখানে দেখো তো, এখানে কোনো পুরোটার মধ্যে জাস্ট আমি কয়েকটা জিনিস ডিমার্ক করব, যেমন 4 কিলোমিটার/আওয়ার, 2 কিলোমিটার/আওয়ার। এখানে কোশ্চেন লাস্টের লাইনটা দেখো, সোজাসুজি অপর পারে যাওয়ার জন্য কোন দিকে সাঁতার কাটতে হবে। বুঝতে পারছো তাহলে কি টাইপের ম্যাথ? একটা আরেকটার অর্ধেক ভ্যালু বা আরেকটার ডাবল ভ্যালু, অ্যান্সার আসবে 120 ডিগ্রি। দেখো শিওর 120 ডিগ্রি অ্যান্সার আসে, এই যে 120 ডিগ্রি। বড় নিয়মটা হয়তো বা তোমাদের কলেজে করাবে এবং এইচএসসি তেও তুমি এই বড় নিয়মটাই করবা, বাট আমি জাস্ট শর্টকাট নিয়ে দেখাচ্ছি। শর্টকাট অনুযায়ী 120 ডিগ্রি অ্যান্সার আসে। কেন আসে? কারণ শর্টকাটটা হচ্ছে এরকম যে, নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান। এটা যেহেতু শর্টকাট, সো ওই শর্টকাট অনুযায়ী আমাদের ছোট মানটা 2, বড় মানটা আসে 4, তাহলে আলটিমেটলি আসে কজ ইনভার্স মাইনাস হাফ। দেখো এটাই আসছে কজ ইনভার্স মাইনাস হাফ, কোথায়? এই যে এই পয়েন্টে, এবং পরের লাইনে 120 ডিগ্রিতে আসছে। পারবা তো আশা করি। দেন ভাইয়া সামনের দিকে আসবো। সামনের দিকে আরো একটা শর্টকাট টাইপের কিছু একটা ম্যাথে আসবো। ওই ম্যাথের ক্ষেত্রে কোথায়, এখানে কি দেওয়া আছে? থাকার তো কথা, এটা একটু উপরে দেখো, একটা বৃষ্টির ম্যাথ দেওয়া আছে এখানে একটা জায়গায়। 7 নম্বরে আছে, হুম হুম হুম, নিচের দিকে। এটা না, এখানে 4 নম্বরে, এটাতে আসো। এই ও, পয়েন্টে, এই পয়েন্টের মধ্যে একজন লোক 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময়, আচ্ছা 6 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, তাকে কত কোণে ছাতা ধরতে হবে? এই বৃষ্টির একটা ম্যাথ আসবে, বা বৃষ্টির একটা ম্যাথ আসে তোমার যে কোনো এইচএসসি পরীক্ষা বা এইচএসসি রিটেনের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষাতে। সো বৃষ্টির নিয়মটা কি, শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাট জানার আগে আমাদের আগে বেসিক জিনিসটুকু জানতে হবে যে এটা হচ্ছে আমাদের মেইন প্লেন। এই প্লেন বরাবর একটা লোক সামনের দিকে যায়, সামনের দিকে যায়, এদিকে এদিকে যায়, বাট বৃষ্টি পড়ে হইতেছে একদম সোজাসুজি উপর থেকে নিচে পর্যন্ত, উলম্বভাবে। উলম্বভাবে বৃষ্টি পড়ে, বাট সে যায় এদিকে। বাট সে যেহেতু এদিকে যায়, এদিকে যাওয়ার জন্য তার শরীরের যে বাধা, তার শরীরের বাধা, কি বলি, শরীরের বিপরীতমুখী একটা বাতাস কাজ করে তার শরীরের জন্য। সে যদি যায় এদিকে, তার মানে এদিকে একটা বাতাস কাজ করে। যেমন আমরা যদি ট্রেনের সামনের দিকে যাই, ট্রেনের সামনের দিকে গেলে সামনে একটা প্যাকেট ফেললে পিছনের দিকে আরো প্যাকেটটা চলে আসে, যে কোনো কিছুর প্যাকেট। ওই কারণে ট্রেন যদি যায় সামনের দিকে, তাহলে ট্রেনের কারণে যে বাতাস তৈরি হবে এবং যে ক্রিয়া তৈরি হবে, ওই ক্রিয়াটা আসবে বিপরীত দিকে। তাহলে লোক যদি সামনে যায়, তাহলে আমরা বুঝতে হবে ক্রিয়াটা আসবে পিছনের দিকে। এবং বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচে, বাতাস যাচ্ছে এদিকে বাম দিকে, তাহলে বৃষ্টি তো আলটিমেটলি লব্ধির কারণে এদিকেই বৃষ্টি পড়বে, তাই না? এদিকে যদি বৃষ্টি পড়ে, তাহলে এই লোকটার ছাতা ধরতে হবে কোন কোন দিকে? অবশ্যই এই বরাবর ছাতা ধরতে হবে। তাহলে এই বরাবর ছাতা ধরার জন্য আমাদের অনেকগুলা পয়েন্ট আনতে হয়, যেমন এই পয়েন্ট, এই যে এইরকম একটা পয়েন্ট আনতে হয়, এবং ওই পয়েন্ট অনুযায়ী উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে একটা ইকুয়েশন আনতে হয়, এবং যে ইকুয়েশনটা হচ্ছে মানে ছাতা ধরার জন্য বিস্তারিত ম্যাথ করার জন্য ইকুয়েশন। বাট আমরা এত ইকুয়েশনে না যাই, সরাসরি একটা শর্টকাট অ্যাপ্লাই করবো এখানে। শর্টকাট হচ্ছে কত কোণে উলম্বের সাথে ছাতা ধরতে হবে ইজ ইকুয়াল টু, মানে এটা কিন্তু উলম্ব এবং এটা আনুভূমিক, আর এটা হচ্ছে উলম্ব। উলম্বের সাথে কত কোণে, এটা কিন্তু কোশ্চেনটা খেয়াল করতে হবে, উলম্ব চাইছে নাকি আনুভূমিক চাইছে। উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে ইজ ইকুয়াল টু, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মানুষ বাই বৃষ্টি। এটা হচ্ছে শর্টকাট আমাদের। এই শর্টকাট অনুযায়ী উপরে ম্যাথে আসি। ম্যাথের ক্ষেত্রে এখানে মানুষের বেগ কত? 4, এবং বৃষ্টির বেগ হতেছে 6। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওই সূত্র, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/6। সমস্যা আছে? বাট আমাদের দ্য আয়রন ইজ 4/6 এর ভ্যালু আমরা জানি না পরীক্ষার হলে। ট্যান এর 4/6 এর ভ্যালু মানে ট্যান ইনভার্স 2/3 এর ভ্যালু। ট্যান ইনভার্স 2/3 এর ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে, 33 ডিগ্রি অ্যারাউন্ড। এটা একটু মুখস্থ রাখতে হবে, যেহেতু বইতেই আছে। 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে।
এই যে এটাই লিখছে না, tan ইনভার্স 4/6 বা 0.66 বা আলটিমেটলি 33 ডিগ্রি। এটা মনে রাখবে এবং এটা দাগাবে, এবং এটা শর্টকাটে কিভাবে বের করবা বা অ্যাপ্লাই করবা এটা তো তোমাকে বলেই দিলাম। তাহলে তোমাকে যদি একটা ম্যাথ দেয় যে একটা লোক সামনের দিকে আগাচ্ছে, দেখো সিনারিটা ভালো মতো খেয়াল করো, একটা লোক সামনের দিকে আগাচ্ছে, তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এবং তার যে দিকে সে যাচ্ছে এটা কোন দিক, ইস্ট, এবং এটা হচ্ছে ওয়েস্ট। সে যদি ইস্টের দিকে যায়, ইস্টের দিকে বা কি বলে এটাকে পূর্ব দিকে যদি যায়, পূর্ব দিকে যদি বাতাস কাজ করে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আবার উলম্ব বরাবর তোমার বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আলটিমেট কোশ্চেন হচ্ছে কত কোণে তার ছাতা ধরতে হবে। এখানে জাস্ট একটা লাইন এক্সট্রা আসছে, এখানে একটা এক্সট্রা লাইন আসছে যে 45 ডিগ্রি। আমরা ওইটা দেখি, করে দেখি। আচ্ছা, করে দেখি ধরো, তাহলে লোক যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, বাট লোকের জন্য যে বাতাসটা তৈরি হবে, বাতাসটা তৈরি হবে এই বরাবর। লোকের জন্য, লোকের জন্য বাতাস তাহলে হবে 4 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে আমরা লোকের যে এই পুরো ভেক্টরের যে ফরম্যাটটা এতটুকু আমি মুছে দিই, তাহলে ওটা একটু সুবিধা হবে বোঝার জন্য। তাহলে হিসাব অনুযায়ী একটা বল এইদিকে 2, আরেকটা বল এইদিকে 4, তাহলে আলটিমেটলি এই দুইটা বলের লব্ধি কোন দিকে আসবে, এদিকে আসবে 2 মিটার পার সেকেন্ড। তাই না? কোনো ভেজাল আছে? বাতাস তো বাতাসই, আর আমার লোকের জন্য যে বাতাস সেটা আসে পিছনের দিকে। তাহলে আলটিমেটলি লব্ধি আসবে তার মানে যেদিকে বল বেশি ওই দিকেই তো লব্ধিটা আসে। এদিকে 2, এদিকে 4, তাহলে আলটিমেটলি এদিকে 2। কিভাবে 2 হলো? এই 4 - 2 = 2, আর উপর দিকে বল আসতেছে। তাহলে আমি আলটিমেটলি আর একটু ভালো মতো তাহলে গ্রাফটা আঁকলে এরকম ভাবে আসবে, উপরের দিকে 6, এদিকে হচ্ছে 2। তাহলে ছাতা ধরতে হবে তার কোন, তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এই দুইটা পয়েন্টের মধ্যে বৃষ্টির পয়েন্ট হচ্ছে এটা আর মানুষের পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে tan ইনভার্স 2/6। তাহলে tan ইনভার্স 1/3। তাহলে tan ইনভার্স 1/3 এর ভ্যালু কত? আঠারো ডিগ্রি, 18.4। তাহলে আমরা tan ইনভার্স 1/3 এর ভ্যালুটা একটু শিখে রাখতে হবে, কারণ এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়। ওকে, যদি তোমার এরকম থাকতো যে লোক যাচ্ছে এদিকে 4 এবং বৃষ্টি যাচ্ছে এদিকে 4, এবং উলম্বভাবে তোমার বৃষ্টিও পড়তেছে 4, তাহলে আলটিমেটলি হিসাবটা কেমন আসবে বলতে পারবা এখন? কেউ একজন বলো তো আলটিমেটলি তাহলে আমাদের থিটার ভ্যালুটা কত আসবে? থিটা tan ইনভার্স কত আসবে? লোক যাচ্ছে 4 এদিক বাম পাশে, বৃষ্টি যাচ্ছে ডান পাশে 4, উপর থেকে বৃষ্টি পড়তেছে 4, 0 চলে আসবে? 0 চলে আসবে? লোক যেদিকে যায় তার উল্টা দিকে তার বাতাসটা কাজ করে। তো তার মানে লোকের যে এই হিসাবটা, এই হিসাবটা আমাদের বাদ। লোকের জন্য তাহলে বাতাস যাবে এদিকে 4, তাহলে নিচেরটা ডান দিকেই 2টা, ডান দিকে 2টা হলে লব্ধি আসবে 8 মিটার পার সেকেন্ড, উপরে আসলো 4। তাহলে আমরা আসবো সবার আগে মানুষ, মানে উপরে আসে মানুষ, মানুষের হিসাব 8, নিচে আসে বৃষ্টির হিসাব 4। তাহলে অ্যান্সার আসবে tan ইনভার্স 2। এখন ক্লিয়ার সবার এই ম্যাথের ক্ষেত্রে? না ক্লিয়ার থাকলে বলো, আরেকটা উদাহরণ দিই। মানুষের জন্য, মানুষ যেদিকে যায়, ধরো না মানুষ সাইকেল দিয়ে সামনের দিকে যাচ্ছে, বাট সাইকেল দিয়ে সামনের দিকে, কিভাবে 8 হলো এটা বুঝছি না। হ্যাঁ লব্ধিটা কিভাবে এর হবে? একটা বেগ সামনের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আরেকটা বেগ বা আরেকটা জিনিসও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দুইটা সেম দিকে যায়, দুইটা সেম দিকে যদি যায় তাহলে আলটিমেটলি আমাদের লব্ধি আসে আর আর ইজ ইকুয়াল টু, আচ্ছা কোণ কত এখানে? মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর ইজ ইকুয়াল টু √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার cos 0 ডিগ্রি। তাহলে এটার যদি তুমি ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে p প্লাস কিউ, বা দেখো তো আমাদের এই নিয়মটা মনে, হ্যাঁ √64 কত? 8 না? আচ্ছা দেখো তো এটা মনে আছে না? হুম, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও √4 স্কোয়ার প্লাস মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab মানে 4 ইন্টু 4, 2 ইন্টু 4 ইন্টু 4, তাহলে কি আসলো? a প্লাস বি হোল স্কোয়ার, 4 প্লাস 4 হোল স্কোয়ার
তাহলে আলটিমেটলি আসবে রুট ওভার আর স্কোয়ার যদি উঠাই দাও তাহলে 4+4, তাহলে অ্যান্সার আসলে 8। যার কারণে শর্ট মানে এটা তো আমরা দেখে বোঝা যাচ্ছে যে সামনের দিকে দুইটা একই একই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে 4 আর 4 দেখে আমার চিন্তা হবে যে লব্ধি হবে 8, আর এটার প্রমাণ হচ্ছে এটা। ক্লিয়ার এতটুকু? তারপর আমি লাস্টের দিকে আবার রিক্যাপ করবো, আমরা সামনের দিকে যাই, অনেক পড়া বাকি আছে সামনে। আচ্ছা, সামনে বেশ কয়েকটা পেজ নিচের দিকে আসো, এখান থেকে ভিতরের দিকে আর কিছু নাই। একটু পাংশের মাধ্যমে এটা কোন দিকে, আচ্ছা, এটা পুরো দিকে গাণিতিক সমস্যা একের উপরে আরেকটা ম্যাথ আছে এখানে। এই যে এটা এটা বইয়ের এমসিকিউতে আছে এবং এটা তোমার খুব ভালো মতো শিখে যেতে হবে ব্যাখ্যা সহকারে। তোমাকে যদি বলে a প্লাস বি এর মডিউলাস ইজ ইকুয়াল টু a মাইনাস বি এর মডিউলাসের সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের প্রথমে a প্লাস বি এর মডিউলাস যদি উঠাই দাও তাহলে রুট ওভার অংশটুকু আসবে, রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos, ওইখানেও রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। আলটিমেটলি হিসাব নিকাশ করলে অ্যান্সার আসবে 90 ডিগ্রি। তাহলে এই হিসাবটা আমরা যদি একটু ইলাবোরেটলি করার চেষ্টা করি, a প্লাস বি যদি a মাইনাস বি এর সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত, মানে a আর b এর মধ্যবর্তী কোণ কত, এরকম একটা ফরম্যাট দিয়ে দিবে। অ্যান্সার তো তুমি মুখস্থ করে ফেলবা 90 ডিগ্রি, বাট তোমার যদি রিটেনে আসে বা কোথাও যদি আসে তাহলে কিভাবে করবা? তাহলে তুমি আগে মডুলার সাইনটা উঠাই দিবা। মডুলার সাইন উঠাই দেওয়ার জন্য আমাদের সবসময় তার মানে এই মডুলার সাইনটুকু দেওয়া মানেই কি, তার রেজাল্টেন্টটা বের করা, তার লব্ধিটা কত এটা বের করা। তাহলে লব্ধিটা বের করবো রুট ওভার উভয় পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এখানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস আসবে না এখানে, মাইনাস যেহেতু মাইনাস 2ab cos থিটা। কোনো প্রবলেম আছে এই লাইনে? এখন উভয় পাশে স্কোয়ার করে দিই, উভয় পাশে স্কোয়ার করে দিলে আমি রুট সাইনটুকু উঠে যাবে। রুট সাইনটুকু উঠে উভয় পাশে রুট সাইন উঠে দেওয়ার পরে উভয় পাশে আমি a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এতটুকু কাটে দিব আমি, কোনো প্রবলেম হবে? a স্কোয়ার বি স্কোয়ার কেটে দিব, a স্কোয়ার বি স্কোয়ার কেটে দিব, সমস্যা আছে? মাইনাস সাইন আছে অবশ্যই, এতটুকু রাখলে কোনো প্রবলেম আছে? উভয় পাশে স্কোয়ার করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই পাশ থেকে কাটলাম, কাটার পরে এখন আসলে মেইন কথা, এখানে মাইনাস 2ab cos থিটা না, এই পাশে আনবো, তাহলে আসবে 4ab cos থিটা। এখন কোনো সমস্যা আছে? ইজ ইকুয়াল টু, এখানে তো তাহলে কিছুই নাই, জিরো, নো প্রবলেম। তাহলে আলটিমেটলি আমি এটা লিখতে পারি না যে এই অংশটুকু এইখানে জিরোর নিচে চলে যায়, জিরোর নিচে গেলে আলটিমেটলি তো ভ্যালুটাই জিরো হয়ে যায়, তাহলে আলটিমেটলি আসবে তোমার cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখানেও কোনো সমস্যা নাই, তাহলে আলটিমেটলি আমাদের থিটার ভ্যালু আসবে cos এর ভ্যালু 90 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রি ভ্যালুই 0 হয়। এটা ব্যাখ্যাটুকু আমরা আশা করি পারবো পরীক্ষার হলে লেখার জন্য। সেম ভাবে আরেকটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা একটু পরে আছে, বাট আমি এখনই তোমাদের দেখাই দিচ্ছি। আমরা তো মনে আছে যে a ক্রস b, এটা হয় এ বি সাইন থিটা, ইটা a ক্রস b এ বি সাইন থিটা, এখানে দিব মডিউলাস। তার মানে আলটিমেটলি কিন্তু আমাদের এটা লেখা যায় না, এটা এটা ভাগ এটা দিছি, মানে এইটা ধরে নাও 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই সমীকরণ ভাগে এই সমীকরণ, তাহলে এ বি সাইন থিটা উপরে এ বি সাইন থিটা, অংশটুকু কাটাকাটি যায়, কাটাকাটি গেলে শুধু থাকলো এটা, আমি এই পাশে এটা দিয়ে শুরু করব, এটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মডিউলাস। এটাও একটা বইয়ের এমসিকিউ, বুঝতে পারছো এতটুকু? সমস্যা আছে? সমস্যা নাই তো? তাহলে পারবা তো এমসিকিউ আসলে যে এটার সূত্র কোনটা? হ্যাঁ আবার বলি, দেখো এ ক্রস বি এর সূত্র এ বি সাইন থিটা, এটা এতটুকু আমরা তো জানি, একটু মানে এইচএসসি এর শুরুতে এগুলো পড়ে আসছে।
আর এ ক্রস বি এর মডুলাস যেটা ওইটা আসবে ইটা অংশটুকু উঠে যাবে, কারণ মডুলাস অংশের মধ্যে কোনো ধরনের ভেক্টরই থাকে না। এটা রেজাল্টেন্ট তো কোনো একটা ভেক্টর না, রেজাল্টেন্ট হচ্ছে একটা স্কেলার অংশ, স্কেলার অংশটুকু থাকবে। তাহলে আমি এই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যদি ভাগ দিলে এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে এই যে কাটাকাটি চলে আসে, কাটাকাটি চলে আসলে থাকে শুধুমাত্র ইটা। তাহলে ইটা আমি লিখলাম বাম পাশের ইটাটা, এবং ডান পাশে এটা ডিভাইডেড বাই এইটা ভাগ করে দিছি। সিম্পল জিনিস, পারবো আশা করি, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা তো গেল এ ক্রস বি এর হিসাব। তারপরে তোমাকে যদি একটা ম্যাথগুলো শেষ করে নিই তারপরে বইয়ের ভিতরে আসি, তাহলে এ ভেক্টর যদি দেওয়া থাকে 4i প্লাস 2j মাইনাস 5k এরকম, এবং বি একটা ভেক্টর যদি দেওয়া থাকে 8i প্লাস mj, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল এ বি, তাহলে m এর ভ্যালু কত? এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে m এর ভ্যালু কত? এই দুইটা কোশ্চেন আমরা করবো, এই দুইটা কোশ্চেনই মেইন এমসিকিউ আমাদের, এবং এই দুইটা পারতে হবে মাস্ট। এই দুইটা পারার জন্য প্রথমে যে হিসাবটা জানতে হবে যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় এ বি, তখন এটার মধ্যবর্তী কোণ থিটার ভ্যালু আসে 0 ডিগ্রি, এবং 0 ডিগ্রি যদি হয় তাহলে আলটিমেটলি আমরা এটা লিখতে পারি না, এ আর বি এর মধ্যবর্তী ক্রস গুণ যদি করো, ক্রস গুণ করলে এরকম আসবে এ বি সাইন থিটা ইটা। সো ফ্রম দ্যাট পয়েন্ট এ বি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। তার মানে এটা আমরা বলতে পারি যে এখান থেকে এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সমান্তরালে থাকা দুইটা ভেক্টরের ক্রস গুণ 0 হয়। কোনো কনফিউশন আছে এই লাইনে সবার? কারণ দুইটা ভেক্টর সমান্তরালে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং সাইন 0 ডিগ্রি ভ্যালু আসবে 0। তারপরে এটার কন্টিনিউশনে যদি আমরা যাই, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করতেছে, তাহলে এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ যদি π/2 হয়, তাহলে আমি এ ডট বি যদি করি, আমরা জানি ডট গুণের নিয়ম হচ্ছে ডট গুণ একটা স্কেলার রাশি, তখন কোনো ইটা থাকে না, ক্রস গুণ একটা ভেক্টর রাশি। আমরা বিস্তারিত বইয়ের ভিতরে পড়বোই, জাস্ট আগে তো মেইন বেসিকটুকু শিখে রাখতে হবে। এ বি কস থিটা, এতটুকু আমাদের সূত্র অনুযায়ী ডট গুণনের। আর ক্রস গুণনের সূত্র হচ্ছে এ বি সাইন থিটা ইটা, এটা যেন না ভুলি কেউ, এতটুকু। তারপর ক্রস গুণনের সূত্র কোনটা? এ বি কস থিটা, এটা যেন কোনোদিনও না ভুলি। আচ্ছা, ভুলবো না আশা করি। এখন যদি 90 ডিগ্রি হয় মধ্যবর্তী কোণ, তাহলে আমি লিখি এ বি কস π/2, কস π/2 এর ভ্যালু কত? 0 ডিগ্রি না? 0 মানে 0, কস 90 ডিগ্রি ভ্যালু কত? 0। সো আলটিমেটলি আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারি, তাহলে দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব থাকে, তাহলে তাদের ডট গুণ হবে 0। এখানে তাহলে দুইটা কথা আছে আলটিমেটলি। একটা কথা হচ্ছে দুইটি ভেক্টর পরস্পর যদি লম্ব থাকে, তাহলে ডট গুণ হয় 0, এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। দেন হ্যাঁ, ডট গুণ 0। আর এখান থেকে যেটা শিখলাম যে দুইটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণ হচ্ছে 0। তাহলে দুইটা ভেক্টর, এই যে একটু আগে একটা ম্যাথ দিছি তোমাকে, এই ম্যাথের মধ্যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে m এর ভ্যালু কত, আর যদি পরস্পর লম্ব হয় তখন m এর ভ্যালু কত। তাহলে এই ম্যাথে সরাসরি চলে যাই। 4i প্লাস 2j মাইনাস 5k, 4i এটাই। বি কত ছিল? বি ছিল হচ্ছে এইটাই না, এইটাই প্লাস mj, আর কিছু ছিল না।
হ্যাঁ প্লাস এ। তাহলে ভাই প্রথমে আগে তোমার এটা আইডেন্টিফাই করতে হবে, কিছু বেসিক জিনিস শিখে রাখো এখানে। এ ভেক্টরকে যদি আমি ডিফাইন করি আই, জে এবং কে এই তিনটা অংশ বরাবর, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা তিনটা তল বরাবরই আছে, মানে 3 ডাইমেনশনালি আছে। আর যদি একটা ভেক্টরকে আমি যদি আই আর জে শুধুমাত্র দুইটা অক্ষ বরাবর আমি চিন্তা করি, তাহলে এটা 2 ডাইমেনশনাল আছে। আর যদি একটা থাকে তাহলে 1 ডাইমেনশনাল আছে। এতটুকু তোমার আগে মাথায় রাখতে হবে। সেকেন্ড কথা তোমার যেটা মাথায় রাখতে হবে, বইয়ের কিছু এমসিকিউতে আছে এরকম যে একটা ভেক্টর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে নিচের কোনটি সঠিক ওই ভেক্টর সম্পর্কিত। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি থাকে ওই ভেক্টরটা অবশ্যই আই এবং জে অংশ থাকবে, তাহলে এটাতে আই অংশ এবং এটাতে জে অংশ থাকবে। এবং তোমাকে যদি বলে যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস 3 অ্যাক্সিস বরাবরই আছে, তাহলে তোমার এরকম একটা ভেক্টর থাকবে। একদম সোজা হিসাব, কিন্তু কোনো ভেজাল নাই এখানে। তাহলে এখানে কে, এখানে কে আসবে? তাহলে তোমাকে যদি বলে একটা ভেক্টর শুধুমাত্র কে মানে জেড অ্যাক্সিস বরাবর আছে, তাহলে ওই ভেক্টরটাকে তুমি ডিফাইন করবা কিভাবে? অপশন থাকবে এরকম আই প্লাস জে, 2 জে, 3 কে, কোনোটি নয়, নান। তাহলে কোনটা আসবে অ্যান্সার? 3 কে। কেন 3 কে? কারণ ওইটা শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর আছে, বাকি অ্যাক্সিসের কোনো উপাংশই থাকবে না। তাহলে আমরা এই একটা ভেক্টর দেখে তাহলে আই জে কে এই তিনটার ইম্পর্টেন্স যেন বুঝতে পারি। সেকেন্ড কথা, যেটা ম্যাথে ছিলাম আমরা, এই ম্যাথের মধ্যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ক্রস গুণ হয় 0। বাট ক্রস গুণ যদি আমরা পরীক্ষার হলে করতে যাই, আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ছি হয়তোবা, ম্যাথের ক্ষেত্রে ক্রস গুণের অনেক বড় হিসাব থাকে। যেরকম আমি তোমাকে দেখাই, এ ক্রস বি যদি করো তুমি, এ ক্রস বি করলে আই জে কে তিনটা নেওয়া লাগে না? আই জে কে তিনটা নেওয়া লাগে। 4 2 -5 এই তিনটা নেওয়া লাগবে। 4 2 -5। তারপর এখান থেকে নেওয়া লাগবে আই এর 8, জে এর m, কে এর 0। এটা নিয়ে তোমার সমাধান করার জন্য কিছু ইকুয়েশন বানানো লাগে। ইকুয়েশন বানায় আলটিমেটলি m এর ভ্যালুটা বের করা লাগে এবং এখানে ধরা লাগে 0, কারণ দুইটা ভেক্টর যেহেতু সমান্তরাল আছে তাহলে ক্রস গুণ আসবে 0। এইভাবে আমরা পরীক্ষার হলে করবো না, কারণ পরীক্ষার হলে এই প্রসেসে করতে গেলে অনেক সময় লাগবে, এমসিকিউ এর ক্ষেত্রে স্পেশালি। রিটেনের ক্ষেত্রে করতে পারি, বাট এমসিকিউ এর ক্ষেত্রে এই পজিশন করা যাবে না। এটা করার জন্য একটা সঠিক নিয়ম বলি তোমাকে, মানে শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়ম হচ্ছে, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে a ইজ ইকুয়াল টু, সাপোজ ওইটাই দিই, 4i প্লাস 2j প্লাস 3k, আর একটা ভেক্টর b যদি থাকে 8i প্লাস mj। দুইটা ভেক্টরের মধ্যে দেখবা যে একটা সিমিলারিটি আছে, যে i এর সাথে এই i এর একটা অনুপাত এবং এটার সাথে এটার অনুপাত এবং এটার সাথে এটার অনুপাত সেম হবে। যেহেতু আমার এটা কোনো দেওয়া নাই, আমি মনে মনে একটা মানে মনে মনে দেওয়া নাই, তাহলে এটা বাদ, মানে দেওয়া নাই যেহেতু, তাহলে এই পজিশনটুকু বাদ। তাহলে আমি হিসাব করব আই এবং জে এর পাশে যে অনুপাত আছে এবং অনুপাতের দিয়ে, অনুপাত দিয়ে যদি হিসাব করতে যাও তাহলে তোমার আলটিমেটলি দেখো তো এরকম আছে, 4/8 এই দুইটার অনুপাত ইজ ইকুয়াল টু 2/m এই দুইটার অনুপাত। তাহলে আলটিমেটলি আমি এম এর ভ্যালু 1 সেকেন্ডের মধ্যে বের করতে পারবো। এমটা এই পাশে দিব, আচ্ছা এতটুকুর ভ্যালু কত? হাফ। তাহলে এমটা এই পাশে দিব, 2টা ওই পাশে দিব, তাহলে এম এর ভ্যালু আসবে আলটিমেটলি 4। বুঝতে পারছো কেউ কি করলাম? আবার বলি, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে, এম এর ভ্যালু চাবে, এটা বইয়ের এমসিকিউতে আছে, আমরা বইয়ের এমসিকিউতে পড়বো। দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে থাকবে এবং এম এর ভ্যালু চাবে, ওই পজিশনে আমি আই এর অনুপাত দুইটা এবং জে এর অনুপাত দুইটা সেম ধরবো। সেম ধরার পর একটা ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশনে এম এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবো। কিন্তু দুইটা ভেক্টর পরস্পর যদি লম্ব থাকে, লম্ব বের করা একদম ইজি, কারণ হইতেছে লম্ব যেহেতু ডট গুণ তো করা ইজি। যেমন এই ভেক্টর ক্ষেত্রে তোমরা যদি লম্ব বলে পরস্পর লম্ব, তখন তো আর এই হিসাবে আসা যাবে না। এই হিসাবটুকু শুধুমাত্র ক্রস গুণনের ক্ষেত্রে বা সমান্তরালের ক্ষেত্রে। লম্ব থাকলে আমরা জানি ডট গুণ হয় 0। সো ডট গুণ যদি 0 হয় তাহলে আমি ইজিলি ডট গুণ করতে পারি না, 4 এর সাথে 8 32, 2 এর সাথে m প্লাস 2m, আবার 3 এর সাথে 0, তাহলে কিছুই লিখবো না, ইজ ইকুয়াল টু 0। তাহলে একদম ইজি ম্যাথ, 2m ইজ ইকুয়াল টু -32। তাহলে আলটিমেটলি m এর ভ্যালু আসবে -16। কোনো প্রবলেম আছে এতটুকুতে? প্রবলেম না থাকলে সামনে আগাই, আরো অনেকগুলো ম্যাথ আছে, ওগুলো দেখতে দেখতে আমরা বুঝে যাব। এখানে দেখো একটা শর্টকাট ম্যাথ, মানে এটা মুখস্থ করে ফেলবো বা মনে রাখবা, a প্লাস b এর মানে দুইটা ভেক্টর ফরম্যাট যদি c এর ভেক্টর ফরম্যাটে সমান হয় এবং a প্লাস b যদি c এর সমান হয়, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এটা একটা বুঝতে তো প্রমাণ আছে, আমাদের প্রমাণ লাগবে না এগুলো।
তারপরের দিকে এখানে ভেক্টরের উপাংশের সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র হেডিং গুলো পড়বা। যেমন নৌকার গুণ টানা, এটা ব্যাখ্যা করা যায়। তারপরে তোমার এটা ব্যাখ্যা করা যায় লন রোলার চালনা, আমি এটা ঠিক মতো উচ্চারণ করতে পারি না দেখে আমি বলবো যে ট্রলি। আমি তোমাদের সবসময় বলবো ট্রলি, বাট পরীক্ষা দেবে লন রোলার। লন রোলার যে কথা, ট্রলি একই কথা, ট্রলি। তারপর ভেক্টরের উপাংশের সাথে আরেকটা আছে, এই যে এই লাইনটা আছে যে ট্রলির ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা কেন সহজ এবং এটা ব্যাখ্যাও চাই খ নাম্বারে, এবং আমাদের এটা জানা যেতে হবে কেন ঠেলা অপেক্ষা টানা সহজ হয়। ধরে নাও তোমার একটা ট্রলি ব্যাগ তুমি ঠেলে সামনের দিকে আগানো যে এরকম কষ্ট হবে, টান দিলে আরো সোজা হবে। কেন সোজা হবে এটা ব্যাখ্যাটাও তোমার শিখতে হবে, কারণ এটা পরীক্ষায় আসবেই। সাপোজ এটা আমাদের একটা সারফেস বা ক্লিন সারফেসের মধ্যে এটা হচ্ছে তোমার ট্রলি, এবং ট্রলিতে তুমি যদি ঠেলা দাও মানে কি, এদিকে একটা ফোর্স প্রয়োগ করা, এদিকে যদি ফোর্স প্রয়োগ করে, যেটা আমরা বিস্তারিত আবার এই কাহিনীটাই বিস্তারিত চ্যাপ্টার 4-এ শিখবই। ফোর্স প্রয়োগ করো, তাহলে ফোর্স প্রয়োগ করার জন্য দুইটা উপাংশে ভাগ হবে। এই ফোর্সটা যায় এদিকে, এই উপাংশটা ভাগ হয় একটা এক্স অ্যাক্সিস বরাবর এবং একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। যেহেতু আমি ফোর্সটা দিয়েছি এই বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস থাকবে এইদিকে, ঠিক আছে। এইদিকে তো আর থাকবে না, পিছনে তো আর থাকবে না, অবশ্যই এক্স অ্যাক্সিস এই বরাবরই থাকবে। আর ওয়াই অ্যাক্সিস অবশ্যই নিচের দিকেই থাকবে। উপরের দিকে কেন থাকবে, আমি বল দিছি এইদিকে, তাহলে এদিকে তো প্রশ্নে আসে না কোনো বল উঠার। মানে উপাংশ বলতে ওই অংশটুকু বোঝায় যেটা হইতেছে তার ভাগ, সে ভাগ কতটুকু হয়ে যাইতে পারে। তাহলে এটা সর্বোচ্চ এদিকে যায়। ভাগ যদি করে এই দুটাকে, একদিকে এই বরাবর দিতে পারি, আরেকদিকে এই বরাবর দিতে পারি, আর কোনো দিকে ভাগ দিতেই পারি। উপরে কেন ভাগ দিব আমি, বা বাম দিকে কেন ভাগ দিব, বাম দিকে তো যাই না, বল দিছি, বল এদিকে কেন বাম দিকে আসবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে আমরা সামনে আগাই। তাহলে এটা হচ্ছে এফ বল, এবং এটা হবে এফ কস থিটা, কারণ এখানে থিটা কোণে কাজ করতেছে বলটা। আর এটা হয় এফ সাইন থিটা। এতটুকু আমরা মোটামুটি জানি, এবং ভেক্টরের উপাংশের মূল নিয়ম হচ্ছে এটাই, যে যার সাথে কোণ তৈরি করে সে হয় কস এবং তার অপর পাশেটা হয় সাইন। তাহলে এই বরাবর যদি কাজ করো, একটা বল বা ট্রলি, এই ট্রলির কাজ করতেছে, মানে অভিকর্ষজ বল কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। ট্রলির অভিকর্ষজ বল যদি ভাই নিচের দিকে কাজ করে, তাহলে এদিকে তার ডাব্লিউ কাজ করবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এবং সাথে সাথে আমি যে ফোর্সটা দিচ্ছি, ওই ফোর্সের যে বলটা কাজ করতেছে এফ সাইন থিটা, ওইটাও নিচের দিকে কাজ করতেছে। তাহলে বলটা তাহলে আমাদের মেইন যে অভিকর্ষজ বলের সাথে সাথে এফ সাইন থিটাও বাইরে গেল, এটা এক্সট্রা হয়ে গেল। যার কারণে কি হলো, খেলার সময় কষ্ট বেশি লাগতেছে। সেম ভাবে ভাইস ভার্সা, আমরা যদি উপরের দিকে মানে তার যদি পেজের উল্টা পাশের কাহিনীটা দেখি, মানে পেজের উল্টা পাশে বলতে আমি যদি টান দেই একটা ট্রলি, টান দিলে টানের কাজ বলটা থাকবে এই বরাবর, টান দেওয়ার কারণে এই বরাবর যদি টান দিই, তাহলে অবশ্যই তার যে দুইটা উপাংশ ক্রিয়েট হবে, উপাংশটা এই দিকে একটা উপাংশ আসবে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা উপরের দিকে একটা উপাংশ আসবে এক্স মানে ওয়াই অ্যাক্সিস বরাবর। এটা ওয়াই, এটা এক্স। এদিকে তাহলে থিটা, থিটা কোণে টান দিতেছো, থিটা তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশটা আসবে এফ এক্স, তাহলে আসবে এফ কস থিটা। আর এদিকে যে এফ ওয়াই, এটা আসবে এফ সাইন থিটা। আর এদিকে যে আমরা নিচের দিকে যে অভিকর্ষজ তো নিচের দিকে অবশ্যই থাকবে সবসময়, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। বাট আলটিমেটলি এখানে নেট ডাব্লিউ কি আসবে, যেহেতু উপরে দেখো তুমি টানতেছো এদিকে না, তাহলে টানার জন্য তোমার একটা উপরের দিকের উপাংশ কাজ করতেছে, উপরের দিকে উপাংশ বলটা আবার অভিকর্ষজের ঠিক বিপরীত দিকে কাজ করতেছে। সো আমরা এটা বলতে পারি মাইনাস এফ সাইন থিটা। তাহলে কোনটা বেশি হলো, আগেরটা নাকি এটা, এটা কম এটার থেকে। তাহলে তুমি দুইটা চিত্র আঁকে দিতে পারবো না পরীক্ষার হলে, খ নম্বরে বা গ নম্বরে যদি আসে, বা তোমার যদি কোনো ধরনের ভার্সিটিতে রিটেনে আসে যে কেন ঠেলা অপেক্ষা টানা সহজ। প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস করলে আশা করি পারবো এখানে। আচ্ছা, এই লাইনের ব্যাখ্যাটা মানে কেউ বলতে পারবা, যে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির পিছনের কাজকে না ভিজিয়ে কেন সামনের কাজকে ভেজায়? কেউ ব্যাখ্যা দিতে পারবা এটার?
ফারহানা কে? ইশরাত, তাসনিম, ফারহানা। হ্যাঁ, তোমরা ক্যামেরা অন রাখলে ভালো হয়। আর সুমাইয়া আরিফ তো অন্ধকারের মধ্যে বসে আছে। সুমাইয়া আরিফ তুমি বলো ভাইয়া। কেন একটা গাড়ি গেলে তার সামনের কাঁচকে ভেজে, গাড়ির পিছনের কাঁচ কেন ভেজে না? একটু আগে যখন আমরা কি বলে ওই যে ছাতা ধরার ম্যাথ করতেছিলাম, তখনই তো এই কনসেপ্টটা ছিল। ছাতা ধরার ম্যাথের ক্ষেত্রে কনসেপ্টটা কি ছিল? যে একটা লোক যদি সামনের দিকে যায় এই বরাবর, সামনের দিকে গেলে তার জন্য যে বাতাসটা বা তার জন্য যে প্রতিরোধকারী বাতাসটা আসে সেটা আসে পিছনের দিকে। যেমন একটা ট্রেনে যদি তুমি সামনের দিকে যাও, ট্রেনে যদি তুমি একটা কোনো একটা প্যাকেট ফেলো বাইরে বা কিছু একটা ফেলো, দেখবে যে ওই প্যাকেটটা পিছনের দিকে আসতেছে, কারণ ট্রেন সামনের দিকে যাচ্ছে, তার জন্য বাতাসটা পিছনের দিকে আসতেছে। তুমি একটা কিছু ফেললে ওইটাও পিছনের দিকে আসে। তাহলে গাড়ি যদি এদিকে যায়, বৃষ্টি যদি উলম্বভাবে পড়ে, তাহলে গাড়ি এদিকে গেলে গাড়ির কাজ, সামনের কাজ কোনটা? এটা সামনের কাজ। বাতাস কোন দিকে? এদিকে। তাহলে আলটিমেটলি বৃষ্টি তো লব্ধিটা এদিকে আসবে, তাই না? বাতাস এই বরাবর, পানি পড়তেছে মানে বৃষ্টি পড়তেছে এই বরাবর, তাহলে দুইটার সম্মিলিত যোগফল আসবে এই কোনাকুনি। এই কোনাকুনি গাড়ির সামনের কাজ তো এটা। কনসেপ্টটা বুঝতে পারছো? গাড়ি কেন সামনের কাজ ভিজে? পারবা? পারবা আশা করি। এখানে আরো একটা এমসিকিউ আছে, কোথায় যেন, এই যে পাখি কোন নিয়ম অনুযায়ী ফলে, মানে কি বলে উড়ে? পাখির সামান্তরিকের নিয়ম অনুযায়ী উড়ে, এরকম একটা লাইন আছে, হয়তো বা এটা পরীক্ষায় আসে। ওই পাখি উড়ার সময় সামান্তরিকের সূত্র ফলো করে, এই যে এই লাইনটি একটু মাথায় রেখো। ত্রিভুজ সূত্র নাকি সামান্তরিক সূত্র নাকি বহুভুজ সূত্র? সামান্তরিক সূত্র। তারপরে ট্রলি ব্যাগের ক্ষেত্রে হাতল লম্বা হয় কেন? এই প্রশ্নের অ্যান্সারটা ভাইয়া কেউ দিতে পারবা? এটাও খ নম্বরে আসে, এবং এই প্রশ্নটাও আমাদের বেসিকটা যায় না, তারপরে যাইতে হবে। বলতে পারবা কেউ? জি ভাইয়া, বলো। কারণ যখন হ্যাঁ, হাতলটা লম্বা হবে তত থিটার মানটা কমতে থাকবে, তত আর থিটা। থিটার মান যত কমবে তত বেশি টানা সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এদিকে আসি। তাহলে এটা যদি আমাদের হাতল হয়, হ্যাঁ, ট্রলিটা যদি হাতলের মান বেশি হয়, ঠিক আছে। দেখো একটা ট্রলি আমরা কল্পনা করি এটার হাতল এতটুকু, আর একটা ট্রলি যদি কল্পনা করি হাতলটা একটু বড়। এই আমি যদি বাঁকাই ট্রলি, ট্রলি বাঁকানোর সময় এই ট্রলিটা বাঁকালে দেখবা যে কম বাঁকবে, কারণ হাতল ছোট। বাট এই ট্রলি যদি বাঁকাই, বা আমি আমাদের যতটুকু উচ্চতা, 5 ফিট উচ্চতা বা 5 ফিট 7 বা 5 ফিট 8, যার যত উচ্চতা, যে উচ্চতাতে ধরুক না কেন, আপেক্ষিকভাবে তার ট্রলি মানে এই ট্রলিটা মানে পরের ট্রলিটা বেশি কোণে বাঁকবে। তার বেশি কোণে বাঁকলে এখানে থিটার ভ্যালুটা কমে আসবে, থিটা, আর এই থিটার ভ্যালুটা বেশি আসবে। তো এই থিটার ভ্যালু যদি কম আসে, তাহলে আলটিমেটলি কজের যত কম ভ্যালু তত মান বেশি, তাই না? আর সাইনের যত মান বেশি উল্টা কথা। এখানে থিটার ভ্যালু যদি কম হয়, তাহলে ধরে নাও এখানে আগে ছিল সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এখন ধরে নাও তাহলে আসবে সাইন 30 ডিগ্রি। তাহলে কোন ভ্যালুটা বেশি আসে? সাইন 0। হুম, সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে আস্তে আস্তে সাইনের ভ্যালু যত বাড়তে থাকে তার ভ্যালুটা তত কমতে থাকে। আবার সাইন 90 ডিগ্রি ভ্যালু আসে 0 ডিগ্রি। কি বলি, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 ডিগ্রি, তারপরে সাইন 30 ডিগ্রি ভ্যালু আসে হাফ। আস্তে আস্তে যত বাড়াইতে থাকবো সাইন 90 ডিগ্রি ভ্যালু, যত বাড়াতে থাকবো তত আলটিমেটলি ভ্যালুটাও বাড়তে থাকে। তাহলে এই পজিশনে আসি, এখানে থিটার ভ্যালু যদি কমাই, তাহলে সাইনের ভ্যালুটাও কমে। থিটার ভ্যালু কমালে সাইনের ভ্যালুটাও কমে। সাইনের ভ্যালু যদি কমে, তাহলে আমাদের এখান থেকে মাইনাস অংশটুকু, এখানে এই অংশটুকু বাড়ার কথা ছিল, বাট হাতল যদি আমি বড় করি তাহলে ভারী লাগবে। কোশ্চেন তো এটাই ছিল না, অ্যান্সারটা ভারী লাগবে নাকি? ট্রলি ব্যাগের হাতল লম্বা হয়ে কেন? আচ্ছা, ফলে আনুভূমিক উপাংশ বেশি হয়। আচ্ছা, ট্রলি ব্যাগে সরানো সহজ হবে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে উলম্ব উপাংশের কোনো কথা নাই, কজের কথা বলছে। কজের যত ভ্যালু বেশি আসবে, যেমন কজ
cos 0 ডিগ্রি ভ্যালু আসে 1, cos 30 ডিগ্রি ভ্যালু আর একটু বেশি, cos 90 ডিগ্রি ভ্যালু আসে 0। তার মানে থিটার ভ্যালুটা যত কম হয় সাইন মানে cos থিটার ভ্যালুটা তত বেশি হয়, থিটার ভ্যালু যত কম হয় cos থিটার ভ্যালুটা তত বেশি হয়, যার কারণে সামনের দিকে আমি তত বেশি ফোর্স ক্রিয়েট করতে পারবো। এটাই অ্যান্সারটা, এরকমই। তুমি শুধুমাত্র এতটুকু মনে রাখো, সাইন দিয়ে মনে রাখার দরকার নেই। তাহলে এখান থেকে আনুভূমিকের সাথে ক্ষুদ্র কোণ তৈরি করে, যার ফলে টানের আনুভূমিক উপাংশ মানে আনুভূমিক উপাংশ বেশি হবে এবং ট্রলি বেগে সরানো সহজ হবে, এটাই। ঠিক আছে, তারপরে সামনের দিকে, সামনের দিকে এখানে কিছু নাই, এখানেও কিছু নাই। আচ্ছা দেখো, এখানে একটা লাইন আছে যে 3টি একক ভেক্টর যোগ করলে কি একক ভেক্টর পাওয়া যায়? হ্যাঁ যায়, কারণ তৃতীয় ভেক্টরটাকে মাইনাস করতে হয়, শুধু যায় এতটুকু মাথায় রাখলেই হয়। আচ্ছা, লম্ব উপাংশ বিভাজিত এতটুকু, এগুলা কিছু নাই, এগুলো কিছু লাগবে না। সামনে সরাসরি সামনের দিকে আসো, ভিতরের দিকে। ভেক্টরকে দুইভাবে গুণফল, দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম। স্কেলার গুণফলটা হইতেছে স্কেলার রাশি, স্কেলার রাশি, এবং এটার আরেকটা হচ্ছে ডট গুণফল, এবং এটার সূত্রটা হচ্ছে cos থিটা, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কজ আলফা। এখানে পি এই বরাবর, কিউ এই বরাবর হলে আলফা যদি এটা হয়, তাহলে এটার মধ্যবর্তী ডট গুণ আসে পি কিউ কজ আলফা। এটা আমরা একটু আগে দেখে আসলাম। তারপরে আচ্ছা পি কিউ, আচ্ছা এখানে যদি আলফার ভ্যালু 0 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, এবং ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে এখানে মেজর কোনো চেঞ্জ হয় না, মানে ডট গুণনের ক্ষেত্রে। তার মানে এই ক নাম্বার পয়েন্ট আমাদের পড়া দরকার নেই। খ নাম্বার পয়েন্টে তুমি ভালো মতো পড়বা, যদি আলফার ভ্যালু 90 ডিগ্রি হয় মানে পরস্পর লম্ব হয়, তখনই 0 আসে, তখন পরস্পর লম্ব হয় ভেক্টরটা, মানে দুইটার লব্ধি পরস্পর লম্ব হয়। আর যদি 180 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল এবং পরস্পর বিপরীতমুখী, যেটা আমরা শুরুতেই পড়ে আসলাম, মাইনাস সাইন আসবে, কারণ cos 180 ডিগ্রি ভ্যালু আসবে -1। এখান থেকে আর কিছু নাই, মেইন পড়া হচ্ছে এখানে আই জে, এই যে এই কয়েকটা পয়েন্ট দেখো তো, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এদিক বরাবর, আর এ বরাবর কে যদি হয়, পরস্পর তিনটা কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে, তিনটা এক্সিস, তিনটা 3 ডাইমেনশনালি 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিসের সাথে 90 ডিগ্রি, আবার এক্স এক্সিস জেড এক্সিসের সাথে 90 ডিগ্রি, জেড এক্সিস ওয়াই এক্সিসের সাথে 90 ডিগ্রি, এবং তাদের যে একক ভেক্টরগুলো আছে ওই একক ভেক্টরও 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে। যার কারণে আমরা এটা বলতে পারি আবার আই, যার কারণে এটা বলতে পারি যে আই এর সাথে তুমি যদি জে ডট গুণ করো, ডট গুণ করা মানে কজ এর ভ্যালুটা আনা, তার মানে আলটিমেটলি আসবে আই জে কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি ভ্যালু কত? 0, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে 0, 0 ডিগ্রি না 0। তাহলে দেখো এই ভ্যালুগুলো, যে আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, যে কোনোটার সাথে যে কোনোটা, মানে নিজের সাথে না, যে কোনোটার সাথে যে কোনোটা যদি তুমি ডট গুণ করো, অ্যান্সার আসে 0 ডিগ্রি, কারণ কজ 0 ডিগ্রি, কজ 90 ডিগ্রি ভ্যালু আসে 0। তারপরে তুমি যদি আই এর সাথে আই ডট গুণ করো, তখন আসবে আবার, দেখো আই এদিকে, আবার আরেকটা আই যদি এদিকেই হয়, তাহলে মধ্যবর্তী কোণ আসবে 0 ডিগ্রি, তাহলে 1 ইন্টু কজ 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে 1। তার মানে তুমি যদি নিজের সাথে নিজের ডট গুণ করো, তাহলে অ্যান্সার আসে 1। এই দুইটা পয়েন্ট আমরা যেন না ভুল করি পরীক্ষার হলে। তারপর এই বিনিময় সূত্র ফলো করে ক্রস গুণ, এটাও মাথায় রাখতে হবে। তারপর সরি, ডট গুণ, ক্রস গুণনের ক্ষেত্রে আরো একটা পয়েন্ট আসে, এখানে আসে, এগুলা কিছু লাগবে না। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা তোমরা বেরই করতে পারো আশা করি, কারণ দুইটা ভেক্টর, যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে বের করতে পারবা। দেখো একটা এই ম্যাথটা দিছি, এই ম্যাথটা করে ফেলবা, তাহলেই হবে। এই ম্যাথের ক্ষেত্রে তোমার দুইটা ভেক্টরের স্কেলার গুণফল মানে ডট গুণফল বের করতে বলছে, এবং তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, এবং কোণ বের করতে বলে বলছে যে এটা ভ্যালু যে 90 ডিগ্রি কোণ এটা দেখাও। তাহলে দুইটা আমি ক্রস গুণ করবো। ক্রস গুণ করার নিয়ম কি? নিয়ম হইতেছে এটা আই এর সাথে যে এ আই থাকবে, মানে পরের ভেক্টরে এই দুইটা গুণ দিব, দুইটা গুণ দিলে আসবে 9 × 4, তারপরে এখানে 1 এবং এখানে আসবে -6, এই দুইটা গুণ দিব 1 × -6, তারপরে -6 এর সাথে এখানে +5, এইটা গুণ দিব -6 এর সাথে +5, তিনটা আবার গুণ দিয়ে যোগ করে দিব, যোগ করে যে অ্যান্সার আসে ওইটাই অ্যান্সার।
আসসালামু আলাইকুম হামজা, কিরে তোদের কি অবস্থা? আমরা বেটা রংপুর মেডিকেল পুরো সাবধান দিয়ে রাখছি ভাইয়ের পক্ষ থেকে। তোরা বেটা কি করতে বলতে সাবধান দিয়ে বেটা। শোনা যাচ্ছে? আমাদের এখানে ডট গুণ কিভাবে করে, ক্রস গুণ কিভাবে করে, এটাকে জানতে হবে। সেকেন্ড কথা জানতে হবে যে ক্রস ডট গুণ থেকে কিভাবে আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। ডট গুণ থেকে কোণ নির্ণয় করা একদম ইজি। কিভাবে ইজি, তোমাকে যদি একটা উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবা। কারণ এই কোণ নির্ণয় করাই আসে, তোমার কাছে এটা দেখতে গেলে ইজি লাগে, বাট পরীক্ষার হলে করতে গেলে আবার কঠিন লাগবে। মেইন পরীক্ষার হলে, মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার হল বা যে কোনো ভর্তি পরীক্ষার হলে করতে গেলে এটা আবার কঠিন লাগবে। ধরুন একটা ভেক্টর দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j, বইয়ের এমসিকিউতে আছে। b ইজ ইকুয়াল টু আসছে তোমার 4k। তোমাকে বলবে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো। তুমি কি এখন ডট গুণ করতে যাবে সরাসরি? সরাসরি আমি ডট গুণ করতে যাব না, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে একটা ভেক্টর এক্স এক্সিস বরাবর, আরেকটা ওয়াই এক্সিস বরাবর এবং আরেকটা জেড এক্সিস বরাবর। তাহলে এইটা যে প্লেনে আছে, যে দুইটা প্লেনে আছে, এইটা তার ঠিক লম্বভাবে আছে। তাহলে এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। প্রমাণ কি তাহলে? প্রমাণ হচ্ছে আমরা ডট গুণ করে প্রমাণ করব। আমরা জানি a ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। সো আলটিমেটলি এখান থেকে লেখা যায় cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই a এর মান এবং b এর মান। এটা লেখা যায়। এটাই তো a এর মান, b এর মান। তাহলে এখানে a এর মানটা বের করব, b এর মানটা বের করব, আর ডট গুণ করব। এটা আস্তে ধীরে সুস্থে করি। করলে তোমার a ডট b এর যে ভ্যালুটা 2 আর 4, তাহলে 8 প্লাস 0 প্লাস 0। কেন 0? কারণ এখানে কোনো ভ্যালু নাই, এগুলো জে আর কে এর ভ্যালুগুলো নাই। জে এর ভ্যালু মানে পাশে হইতেছে 0 আছে, তাহলে 0 প্লাস a এর মান কত এখানে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু আবার বি এর ভ্যালু কত? রুট ওভার 4 স্কোয়ার। ভ্যালু তো বের করতে পারি আমরা না, রুট ওভার করে এটার প্রত্যেকটা সহগে স্কোয়ার করে দেবো, তাহলে ওইটাই তার ভ্যালু। তাহলে এই পজিশন অনুযায়ী তাহলে আলটিমেটলি কি থাকে? এখানে থাকে হচ্ছে এরকম, উপরে থাকে হচ্ছে কি লিখলাম, মানে 4K লিখছেন না? 4k লিখছি, এখানে তো কে নাই, এখানে তো 0 কে এর পাশে। তার মানে এখানে গুণ করলে 0, এগুলো বাকিগুলো আর কিছু নাই, তাই 0। তাহলে আলটিমেটলি সবই 0, আর এখানে যেটা মন চায় ওটাই থাকো। ভেক্টরটার মান 4K লিখছেন। হ্যাঁ হ্যাঁ, বি ভেক্টরের মান 4k লিখছি। এটা বোঝাতে যাচ্ছে যে তোমার এই দুইটা এক প্লেনে আছে এবং এটা তার লম্ব প্লেনে আছে, লম্বভাবে আছে, কারণ এই দুইটা এক্স আর ওয়াই প্লেনে, এটা হচ্ছে জেড প্লেনে। সো হিসাবটা আসে এরকম। তাহলে একটা প্লেন যদি হয় এরকম, এই দেখো এটা হচ্ছে এক্স আর ওয়াই প্লেন, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং জেড প্লেনটা হয় তার লম্ব বরাবর উপরের দিকে। তাহলে একটা ভেক্টর যদি এগুলোতে থাকে, এগুলোতে থাকে, এবং আরেকটা ভেক্টর যদি এটাতে থাকে, তাহলে এটা লম্ব, এই পুরো প্লেনের সাপেক্ষে এটা লম্ব। তার মানে দেখে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। আর এটা প্রমাণ হচ্ছে এই যে এটা, যদি তুমি ডট গুণ করো, ডট গুণ করে বের করার নিয়ম হচ্ছে এটা। আশা করি পারবা। তারপরে মেইন কনসেপ্টে আসি। এখন আসো ক্রস গুণনের হিসাবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের নিয়মের সূত্রটা মুখস্থ করে ফেলবা, হাফ ইন্টু পি ক্রস কিউ, কারণ এটা আমাদের লাগবে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। আচ্ছা, এখানে এখানে কিছু দেওয়া আছে, সমান্তরাল বা লব্ধির একক ভেক্টর নির্ণয় করা আছে। এটা দেখো, এখানে একটা 8 নাম্বারটা একটু করার চেষ্টা করো নিজে নিজে, ছোট ছোট ম্যাথগুলো। এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, এবং এই দুইটা ভেক্টরের লব্ধির দিকে একক ভেক্টর বের করতে বলছে। দুইটা ভেক্টরের মানে দুইটা ভেক্টর আকারে দেওয়া আছে। লব্ধি বের করার নিয়ম কি? এ প্লাস বি, আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবং এটার মান বের করার নিয়ম আবার অন্যরকম, কিন্তু আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, ওইটা। বাট ভেক্টর আকারে দেওয়া থাকলে তো এ প্লাস বি। তাহলে দুইটা ভেক্টর আমি জাস্ট ইজিলি গুণ করে মানে যোগ করে দিব। ইজিলি যোগ করার পরে যে ভ্যালুটা আসে ওইটাই হচ্ছে তার ভ্যালু, এটাই।
আর এটার একক ভেক্টর কিভাবে বের করবো? একক ভেক্টর বের করার নিয়ম হইতেছে যে ভেক্টর দেওয়া থাকবে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, ওইটা হইতেছে তার একক ভেক্টর। আর দিয়ে ছোট আর দিয়ে বুঝাবো, ছোট আর ইজ ইকুয়াল টু যে ভেক্টরটা ওই ভেক্টর, এই ভেক্টরটা এখানে বসাবা ডিভাইডেড বাই তার মান, মান দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। এখানে এক্সট্রা কিছু নাই। তারপর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা সবাই জানি পি ক্রস কিউ এর ভ্যালু আসবে পি কিউ সাইন আলফা ইন্টু ইটা। তারপর এখান থেকে এই ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের ডানহাতি কর্স্ক্রু নিয়ম ফলো করতে হয়, এবং এই কর্স্ক্রু নিয়মটা হচ্ছে এরকম যে দুইটা ভেক্টর, সাপোজ এখান থেকেই তুমি যদি উদাহরণ দাও যে একটা ভেক্টর পি এবং আরেকটা ভেক্টর যদি হয় কিউ, এবং এই দুইটা ভেক্টরের মধ্যে আমি যদি করি পি ক্রস কিউ, তাহলে তার দিকটা কোন দিকে হবে? অপশন হইতেছে দুইটা, লম্বভাবে উপরের দিকে নাকি লম্বভাবে নিচের দিকে, মানে চিত্র কিন্তু দেওয়াই থাকবে। তাহলে পি ক্রস কিউ পড়া মানে হইতেছে আমি এই বরাবর কাজ করা, তাই না? এই বরাবরই তো করতেছি, পি ক্রস কিউ মানে এই বরাবর। এই বরাবর করা মানে আমি একটা বোতলের মুখা উল্টা দিক থেকে খুলতেছি। একটা বোতলের মুখা যদি উল্টা দিক থেকে খুলি, তার মানে মুখাটা কোন দিকে যায়? উপরের দিকে যায় নাকি নিচের দিকে যায়? বা একটা স্ক্রু যদি আমি উল্টা দিকে ঘুরাই, স্ক্রুটাকে উপরের দিকে যায় নাকি নিচের দিকে যায়? বলো। এই যে এটা হচ্ছে একটা ওষুধের বোতল, ওষুধের বোতলে আমি মুখাটা এইদিকে ঘুরাবো, মানে বাম দিকে ঘুরাচ্ছি। এই যে দেখো বাম দিকে ঘুরানো, এই যে এটা এভাবে আছে, আমি বাম দিকে ঘুরাচ্ছি। দেখো বাম দিকে ঘুরালে কি হইলো? মুখাটা খুলে গেল। মুখাটা খুলে যাওয়া মানে কি? উপরের দিকে উঠা। তার মানে তোমার যদি ভেক্টরটা এইভাবে থাকে, মানে যে ডাইরেকশনে দেওয়া থাকুক না কেন, ওই ডাইরেকশনে তুমি বোতলে মুখা নিয়ে চিন্তা করবা, তাহলে সেটা হবে লম্বভাবে উপরের দিকে। সেম ভাবে তোমার যদি বিপরীতটা দেওয়া থাকতো কিউ ক্রস পি, তখন তোমার আসতো আবার ডাইরেকশনটা নিচের দিকে। এটা হচ্ছে কর্স্ক্রু নিয়ম। এই নিয়ম থেকে এইটাই প্রশ্ন আসে পরীক্ষায়, এতটুকু জানলে আমাদের জন্য অনেক। তারপর এখান থেকে দেখো তো আরো কয়েকটা পয়েন্ট আছে এটার মধ্যে। এই যে এই সবার শুরুর পয়েন্ট 0 ডিগ্রি যদি হয় তাহলে পরস্পর সমান্তরাল হয়, এবং সমান্তরালে ক্রস গুণ হয় 0, যেটা আমি শুরুর দিকে ম্যাথ করানোর ক্ষেত্রে তোমাকে কিন্তু বলছিলাম, মনে আছে আশা করি। এবং পরের দুইটা পয়েন্ট লাগবে না। তারপর এই পজিশনগুলো আবার লাগে। এই পজিশনগুলোর ক্ষেত্রে আমরা ডট গুণনের ক্ষেত্রে কি শিখছিলাম? ভেক্টরের ডট গুণ যদি করি তাহলে পরস্পর, ভেক্টরের ডট গুণ করলে পরস্পর ভাবে মানে চেঞ্জ করা যায়। দ্যাটস মিন পি ডট কিউ যদি করো তাহলে কিউ ডট পি হয়, বাট পি ক্রস কিউ যদি করো কিউ ক্রস পি হয় না। এখানে একটা মাইনাস সাইন আসবে, যার কারণে এই লাইনটা লেখা যায় পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস। তার মানে এটা বিপরীত, বা কি জানি বলো এটাকে, বিপরীত সূত্র মানে না, বা এরকম একটা লাইন আছে এর ক্ষেত্রে। বিনিময় সূত্র, হ্যাঁ হ্যাঁ, বিনিময় সূত্র, থ্যাংক ইউ। বিনিময় সূত্র মানে না কে? ক্রস গুণ। তাহলে আমরা এটার জন্য পারি। তারপর আসো বাকি পয়েন্টগুলোতে। বাকি পয়েন্টগুলো বের করার একটা ইজি ফর্মুলা আছে, যেমন আই, জে এবং কে, তিনটা ফরম্যাট লিখবো, এবং তিনটা ফরম্যাটের মধ্যে এভাবে সাইন দিব, আই এর সাথে জে, জে এর সাথে কে, এবং কে এর সাথে আই। তাহলে আমি যদি আই এর সাথে জে ক্রস গুণ করি, ক্রস গুণ করলে অ্যান্সার আসবে কে, এবং জে এর সাথে কে যদি ক্রস গুণ করি, জে ক্রস কে ক্রস গুণ করলে অ্যান্সার আসবে আই। মানে তুমি যদি সামনের দিকে যাও তাহলে তার 3 নাম্বারটা অ্যান্সার আসে, আয়ের সাথে যে ক্রস গুণ করলে কে আসে। কিন্তু তুমি যদি বিপরীত প্রসেসে যাও বা উল্টাতে যাও, যেমন কে এর সাথে যদি তুমি জে ক্রস গুণ করো তাহলে আসবে মাইনাস আই। এটা যেন খেয়াল করো, এটাই তোমার এখানে লেখা আছে, যেমন আই ক্রস কে মাইনাস জে। কিভাবে হলো? আই এর সাথে কে থাকে হচ্ছে কে আর আই এর সম্পর্কে, বাট তুমি করতেছো উল্টা সম্পর্কে, আই এর সাথে কে গুণ করে, তাহলে আসবে মাইনাস জে। যেহেতু আমরা জানি বিপরীত নিয়ম মানে না, এবং বিপরীত নিয়ম মানাইলে একটা মাইনাস সাইন দিতে হয়, যার কারণে এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি। তাহলে একে একে বলা শুরু করো। আচ্ছা, এখানে দেখো একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দিয়ে মোটামুটি আমরা শেষ করি। যে এ ভেক্টর দেওয়া আছে, একটা টোটাল ভেক্টর, বি ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল? প্রথম কোশ্চেন, সমান্তরাল যদি আমাকে বলেই দেয়
তাহলে আমাদের বুঝিয়ে নিতে হবে এখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে। কোন শর্টকাট? অনুপাতের শর্টকাট। এই যে অনুপাতের শর্টকাট, দেখো এখানে আয়ের যে এক পাশে অনুপাত এবং এম মানে 1/m এটা লেখা যায় ইজ ইকুয়াল টু -3/6 এটা লেখা যায়, -3/6 এটা লেখা যায়। এই দুইটা দিয়ে আমার তো ম্যাথ করা শেষই হয়ে যাবে। তাহলে এটা থেকে আমাদের অ্যান্সার আসবে -12, তাহলে এম এর ভ্যালু আসবে -2। দেখো তো অ্যান্সার মিলে কিনা, মিলছে তো? কেউ বুঝতে পারছো এটা কিভাবে করলাম? অথবা আরেকটা নিয়মও করা যেত, তুমি এই যে এখানে 10 আছে না, এই 10টা আর 5টা তো এটাও ফাঁকা থাকে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটার অনুপাত সেম। এই -3 সাথে 6 যে অনুপাত -1/2, 5 সাথে -10 অনুপাতও -1/2। তোমার যদি একটা ভেক্টর দেওয়া থাকে এবং ভেক্টরটা সমান্তরাল বলে, দেখা যাবে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অনুপাত আসে মানে সিমিলার টাইপের অনুপাত আসে। তার মানে আমি যখন এই টাইপের ম্যাথ পাবো তাহলে সরাসরি এই শর্টকাটে করে ফেলতে পারবো ইজিলি। এই অনুযায়ী তোমাকে যদি আবার এভাবেও লেখা যায় যে দেখো 1/m, 1/m ইজ ইকুয়াল টু, আমি যে ধরবো না কে ধরবো, সরাসরি 5/10, 5/10। আলটিমেটলি কিন্তু এটাই আসে -1/2। সো -1/2 যদি আসে তাহলে এম এর ভ্যালু আসবে -2। বুঝতে পারছো পুরো হিসাবটা? আর যদি তুমি লং প্রসেসে করতে চাও তখন তোমার নির্ণায়ক আনতে হবে, নির্ণায়ক আনে তারপরে পুরোটা প্রসেসটা করতে হবে। আশা করি এটা পারবা, এখান থেকে কিছু নাই। তাহলে আলটিমেট কোশ্চেনে আসি। তাহলে আলটিমেটে একজন একজন করে অ্যান্সার দিব। তাহলে আমার একটা ভেক্টর যদি এদিকে সরি এদিকে যদি স্রোতের বেগ হয় 3 মিটার পার সেকেন্ড বেগে এবং এদিকে যদি নৌকা বা সাঁতারু যায় 8 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কত কোণে যাত্রা করে সোজাসুজি অপর পারে যাবে? বলো তো কেউ একজন। কেউ একজন বলো। আলফা ইজ ইকুয়াল হুম 120 ডিগ্রি হবে। হ্যাঁ, ঘোড়ার ডিম 120 ডিগ্রি হবে। এত সোজা জিনিস দিয়ে দিব। 120 ডিগ্রি তখনই হয় যখনই এইটার সাথে বড়টা বলো cos ইনভার্স 8/3। 8/3। cos এর ভ্যালু 8/3 যদি করি cos এর কোনো ভ্যালুই আসবে না। cos এর ভ্যালু অবশ্যই 1 এর থেকে কম হয়। তো cos ইনভার্স 3/8 হবে। 3/8 হবে, হ্যাঁ। এইটাই সিম্পল জিনিসটা কেউ এতক্ষণ লাগাইলাম, বলো আবার। ভাইয়া প্রথম 8 কে 6 ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো মনোযোগ দিয়ে দেখো। একটা এদিকে আমাদের স্রোতের বেগ, এদিকে স্রোতের বেগ হতেছে 4 মিটার পার সেকেন্ড বেগ। এদিকে শুভ অ্যান্সার দিও তো ভাইয়া, এদিকে নৌকার বেগ 8 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে আমাকে বলো তো, আচ্ছা শুভ না যে কেউ বলো, কতক্ষণে যাত্রা করে সোজাসুজি অপর পারে পৌঁছাবে? কত? কিছু নাইন। আচ্ছা যেটার ভ্যালু যেটাই হোক, অ্যান্সার এক এক কথায় অ্যান্সার দেবো। কতক্ষণে যাত্রা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে এই সিনারিতে? বলো। তোমারে ওইটা কিছু জিজ্ঞেস করে নেই, ন্যূনতম দূরত্ব নাকি ন্যূনতম সময়গুলো কিচ্ছু বলেই নাই। আমি বলছি কতক্ষণে যাত্রা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। 120 ডিগ্রি। 120 ডিগ্রি কে বললা? মায়ারি। সুমায়ারি ভাইয়া, এটা যাত্রায় শুরু করছে 90 ডিগ্রি কোণে, তাহলে এটা 120 ডিগ্রি কোণে যাবে কেমনে? এটা কোনোদিনও অপর পারে সোজাসুজি যাইতেই পারবে না। এটা যায় পৌঁছাবে হইতেছে এই পজিশনে যায় পৌঁছাবে, সোজাসুজি অপর পারে যাইতেই পারবে না। সোজাসুজি যাওয়ার জন্য আমাদের মিনিমাম এখান থেকে যাত্রা করতে হবে, মানে 90 থেকে বেশি কোণে যাত্রা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বাদ দিই, পরের হিসাবে আসি। পরের হিসাব অনুযায়ী আমাদের সাপোজ এদিকে একটা নদী স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড বেগ এবং এদিকে তার নৌকা যাত্রা করছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কত কোণে যাত্রা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে? এখন বলো। 120। কে বললো?
আগে যে বলছি ভাই আমি এবার আমি ও আচ্ছা, বলতে ঠিক আছে, পারতেছি। ঠিক আছে, এখন ঠিক আছে। কজ আলফার ভ্যালু আসবে 120 ডিগ্রি, কারণ কজ আলফা ইজ ইকুয়াল টু -3/6 বা -হাফ বা 120 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার। যে কোনো টাইপের কোশ্চেন, দেখো এখানে 4টা চিত্র টোটাল বা 4-5টা কথাবার্তা বলছি, যে কোনো টাইপের কোশ্চেনেই তোমাকে যদি বলে যে কত সময় পরে অপর পারে পৌঁছাবে, তখন সরাসরি একটা শর্টকাট অ্যাপ্লাই করবা। ওইটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, মানে হইতেছে যে যাত্রাকারী বা নৌকা বা তোমার সাঁতারু, যে কোনো যাত্রাকারী, ওইটার জন্য ধরে নিলাম ভি সাইন আলফা। আলফা হইতেছে যত কোণে যাত্রা করে, আর ভি হইতেছে যে যাত্রা করে। যে যাত্রা বলতে একটা নৌকা হইতে পারে, একটা সাঁতারু হইতে পারে। টি ইজ ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। হোয়াট ইজ ডি? ডি হচ্ছে নদীর প্রস্থ। তাহলে এটা দিয়ে আমরা যে কোনো টাইপের ম্যাথ করতে পারবো। এটা দিয়ে কোনো শর্টকাটের ম্যাথ নাই, কারণ এটা করতে গেলে ক্যালকুলেটর লাগবে, আমাদের এটা জাস্ট শিখে রাখলেই হইল। তারপরের পয়েন্ট, তোমার সাপোজ বলে দেওয়া আছে যে টি এর ভ্যালু মিনিমাম কখন হবে, মানে কোন পজিশনে আমি যদি যাত্রা করি সব থেকে কম সময় আমি অপরবারে যাইতে পারবো। ওই হিসাবটা করার জন্য আমাদের হিসাব করতে হবে এইভাবে যে টি সব সব আমি যদি একদম সোজাসুজি 90 ডিগ্রি কোণে যাত্রা করি, তখনই টি এর ভ্যালু আসবে মিনিমাম। কেন? কারণ টি এর সূত্রটাই এটা, যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। সো ফ্রম দ্যাট পয়েন্ট সাইন আলফার ভ্যালু যদি হয় ম্যাক্সিমাম, তখনই টি এর ভ্যালু আসবে মিনিমাম, কারণ এটার পরস্পরের ব্যস্তানুপাতিক। সাইন আলফা ম্যাক্সিমাম তখনই হয় যখন থিটার ভ্যালু আসে 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রির ভ্যালু আসে 1। ক্লিয়ার এতটুকু সবার? তাহলে সোজাসুজি অপর পারে যাওয়ার জন্য 90 থেকে বেশি কোণে যাত্রা করতে হবে, এবং কত কোণে যাত্রা করতে হবে? কজ ইনভার্স মাইনাস ছোট মান বাই বড় মান। আর কম সময়ে, সব থেকে কম সময় যাত্রা করতে হলে আমার যাওয়াই লাগবে 90 ডিগ্রি কোণে। তাহলে কি একটা কোশ্চেন যদি তোমাকে বলি যে এমন এক সিচুয়েশন বলো যে সিচুয়েশনে আমি সোজাসুজিও যাইতে পারবো একদম অপর পারে, মানে সব থেকে কম ডিস্টেন্স করেও যাইতে পারবো। সোজাসুজি যাওয়া মানে কিন্তু সব থেকে কম ডিস্টেন্স ফলো করা। দেখো সোজাসুজি যাওয়া মানে সব থেকে কম ডিস্টেন্স ফলো করা। তোমাকে এইভাবে প্রশ্ন করতে হবে যে সব থেকে কম দূরত্বে যাওয়ার জন্য কত কোণে যাত্রা করতে হবে। এটা মানে যে কথা কত কোণে যাত্রা করলে সোজাসুজি ঠিক অপর পারে পৌঁছাবে, এটা কথা একই কথা। তাহলে কোশ্চেনটা ছিল এরকম যে এমন কোনো মানে পয়েন্ট আছে যে পয়েন্টে আমি একদম সোজাসুজি অপর পারে যাইতে পারবো, আবার সব থেকে কম সময়ে যাইতে পারবো। এরকম কি হবে কোনোদিন? এরকম কোনোদিন হবেই না, কারণ সোজাসুজি যাওয়ার জন্য আমার এইদিকে যাত্রা শুরু করতে হবে, এই বরাবর। বাট আমার যদি সব থেকে কম সময় যাত্রা করতে হয়, তাহলে এই বরাবর যাত্রা করতে হবে। আশা করি এগুলো পারবো। তাহলে বলো তো আই ডট জে এটার ভ্যালু কত? 0। হ্যাঁ 0, ঠিক আছে। জে ক্রস জে এটার ভ্যালু কত? 0। জে ক্রস জে, জে ক্রস জে 1 না? 0, কারণ হইতেছে যেহেতু ক্রস গুণ মানে সাইন 0 আসবে, একই দিকে আছে, সাইন 0 এগুলো তো 0ই। আচ্ছা এটা তো 90 ডিগ্রি আসবে, এগুলোর জন্য আমরা পারি মোটামুটি। তারপরে দেখো একটা লোক যাচ্ছে এই বরাবর 4 মিটার পার সেকেন্ড থেকে, বৃষ্টি পড়তেছে উলম্বের সাথে। উলম্বের সাথে কোনো কোণ তৈরি না করে বৃষ্টি তো উলম্বের সাথেই পড়ে, বাতাসের কারণে এঁকে বেঁকে যায়। বৃষ্টি উপর থেকে পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন কত কোণে ছাতা ধরতে হবে? উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে? অ্যান্সারটা বলো। 33. ভেরি গুড, সাবাস, এক্সিলেন্ট। 33 ডিগ্রি। আমি এটাই দেখার চেষ্টা করেছিলাম যে এতক্ষণ ধরে মোটামুটি মুখস্থ রাখছো কিনা। এভাবে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কজ কেন হবে? এখানে আসবে ট্যান ইনভার্স মানুষ ডিভাইডেড বাই বৃষ্টি। এটার অ্যান্সারটা মুখস্থ রাখতে হবে 33.7 ডিগ্রি। ভেরি গুড, ঠিক আছে। দেন একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু 4i প্লাস 3j, আর একটা ভেক্টর বি ইজ ইকুয়াল টু 2i। এখন আমাকে কেউ একজন প্রথম কোশ্চেন অ্যান্সার দিবা যে এই দুইটা ভেক্টর দিয়ে আমি কি একটা ত্রিভুজ বানাইতে পারবো, এবং ত্রিভুজ বানাইতে পারলেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো?
ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এ ক্রস বি বের করে। এ ক্রস বির ভ্যালু যদি 0 না হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে 0 হবে, ক্রস গুণ করলে 0 হবে না, কারণ এটার থেকে এটা সমান্তরালে তো নাই, কারণ এটার আরেকটা উপাংশ আছে, অবশ্যই একটা ভ্যালু থাকবে। যদি একটা ভ্যালু থাকে ক্রস গুণনের, তখনই এটার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল গেল। তারপরে কি আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? সামান্তরিকের দুটো সমদ্বিবাহু বাহু পি আর কিউ যদি হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা হয় পি ক্রস কিউ। ইজি। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে সামান্তরিকের দুইটা কর্ণ এক্স এন্ড ওয়াই, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি আসবে? পি কিউ হইতেছে সমদ্বিবাহু বাহু, আর এক্স আর ওয়াই হইতেছে কর্ণ। সামান্তরিকের দুইটা কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু এক্স ক্রস ওয়াই। এগুলোর জন্য আমরা মোটামুটি পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যেন পারি, এবং এগুলোর অ্যাপ্লিকেশন যেন মোটামুটি পারি। তাহলে আমাকে বলতে পারবো ওজন এটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? স্কেলার রাশি। কিভাবে স্কেলার রাশি। স্কেলার? কিভাবে স্কেলার? অভিকর্ষ ওজন মানে W ইকুয়াল টু mg, নিচের দিকে কাজ করতেছে, একটা তো ডাইরেকশন আছে, সো ডাইরেকশন থাকলে এটা হচ্ছে ভেক্টর রাশি। তারপরে বেগ এটা কি রাশি? দ্রুতি এটা কি রাশি? এটাও ভেক্টর রাশি। দ্রুতি 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 স্কেলার রাশি। দ্রুতি স্কেলার, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, আচ্ছা। তারপরে বলো তো ঘনত্ব এটা কি রাশি? স্কেলার রাশি। ঘনত্ব স্কেলার রাশি, ভেরি গুড। তারপরে হচ্ছে দৈর্ঘ্য, স্কেলার। হ্যাঁ। সরণ সরণ রাশি। ভেক্টর রাশি, এটা কিন্তু ভেক্টর, সরণকে প্রকাশ করে এস দিয়ে। তারপর তোমাকে যদি বলে যে কৌণিক বেগ, এটা কি? ভেক্টর রাশি। ভেরি গুড, ভেক্টর রাশি, কৌণিক বেগ রাশি। ওমেগা। তারপর তোমাকে যদি বলে যে কেন্দ্রমুখী ত্বরণ, এটা ভেক্টর রাশি। ভেরি গুড, কেন্দ্রমুখী ত্বরণ থাকে, ডাইরেকশন থাকে, কেন্দ্রমুখী ত্বরণের ডাইরেকশন হয় ভিতরের দিকে। কেন্দ্রমুখী বল সেম কথা, ভিতরের দিকে এফসি, সি দিয়ে সেন্ট্রিফিউগাল বোঝায়, কেন্দ্রমুখী এসি এফসি, এটাও ভেক্টর রাশি। তারপর তোমাকে যদি বলে তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব, স্কেলার রাশি। তড়িৎ বিভব, এই দুইটাই স্কেলার রাশি। তারপরে যদি বলে তড়িৎ প্রাবল্য, প্রাবল্য ভেক্টর। হ্যাঁ প্রাবল্য ভেক্টর রাশি, এগুলো স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আশা করি এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কোনগুলা এগুলো তুমি পারবা, এবং সাথে সাথে এই চ্যাপ্টারের শুরুর দিকে যে টপিকগুলো আছে, শুরুর দিকে টপিকের মধ্যে তোমার কোনটা শূন্য ভেক্টর বলতে কি বোঝায়, শূন্য ভেক্টরের প্রপার্টি এটা পারবা আশা করি। তারপরে সঠিক ভেক্টর কি এটা পারবা আশা করি, এগুলো। তারপরে তুমি এখানে আলটিমেটলি লাস্ট যে কথাটা থাকে, লাস্ট যে কোশ্চেন, এটা যদি মোটামুটি জায়গা জিজ্ঞেস করবো, সে যদি পারো তাহলে মোটামুটি ডিসমিস করে দেবো ক্লাস, আর না পারলে আর একটু সামনের দিকে আগাবো। এ প্লাস বি যদি এ মাইনাস বি এর সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই যে ভুলটা করে ফেললাম, বলছিলাম যাকে জিজ্ঞেস করবো সে যদি পারো, তাহলে রুল ব্রেক করলা কেন? রুল যদি ব্রেক করছো তাহলে আরেকটা ম্যাথ করতে হবে। এটা 90 ডিগ্রি আমরা তো জানি, যাকে জিজ্ঞেস করবো সে বলবা শুধু, নইলে মিস। আচ্ছা, এটা তো আমাদের বইয়ের এমসিকিউতে আছে, এটা যেন সরাসরি পারি, ম্যাথ না করা লাগে। তারপরে যদি একটা কোশ্চেন বইয়ের এমসিকিউতে আছে, এ ডট বি, এটা যদি হয় এ ক্রস বি এর সমান, তখন তোমার মধ্যবর্তী কোণ কত? তখন এটা বের করার নিয়মটা কি? এ বি কস থিটা এখানে আসবে, এখানে আসবে এ বি সাইন থিটা, সো এখান থেকে আসবে এ বি অংশটুকু আমি কাটা দিব, তাই না? এ বি অংশটুকু কাটা যায় না? কাটা যায়।
তাহলে কোসটা আমি এই পাশে নিচে দিয়ে দিই, আর এই পাশে থাকলে শুধু 1, ওই পাশে আসবে সাইন বাই কোস। এতটুকু লেখা যায় না? এতটুকু লেখা গেলে এটাও লেখা যায় না, 1 ইজ ইকুয়াল টু tan থিটা। tan থিটার ভ্যালু 1 কখন হয়? যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি অর পাই বাই 4। 45 তাহলে এই কোশ্চেনের অ্যান্সারও যেন পারি। a প্লাস বি আর a মাইনাস বি এর যদি ভ্যালু সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর ক্রস গুণ আর ডট গুণের ভ্যালু যদি সমান হয় তখন ভ্যালু হয় আসে 45 ডিগ্রি। এইটা মুখস্থ যেন থাকে। আমরা আজকে যতটুকু পড়াইলাম এতটুকু তুমি খুব ভালো মতো পড়ে আসবে, এবং তোমার যদি ভেক্টরের বেসিক কিছুই না থাকে তাহলে তুমি তোমার যে শুরু দিকে ক্লাসগুলো করছিলাম মানে একাডেমিকের ক্লাসগুলো, ওগুলা দেখবা, আজকে যা যা পড়াইলাম ওগুলা দেখবা, সব কিছু দেখে শুনে খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে কালকে আবার আসবা। কালকে শুক্রবার যেহেতু ক্লাস, কালকে শুক্রবারে আমরা ভেক্টরের বাকিটুকু এবং সামনে গতিবিদ্যা অংশটুকু শেষ দেখার চেষ্টা করব বা শেষ করার চেষ্টা করব। আজকে ভেক্টরের অনেকগুলো এমসিকিউ কিন্তু সলভ হয়ে গেছে, কালকে যখন আবার এমসিকিউ থেকে সরাসরি জিজ্ঞেস করবো একদম মুখস্থ অ্যান্সার জন্য দিতে পারো। আশা করি পারবা মুখস্থ অ্যান্সার দিতে, এবং কিভাবে করতে হয় এটাও যেন তুমি বলতে পারো। না বলতে পারলে কিন্তু খুবই নিরাশ হয়ে যাব। নিরাশ হয়ে গেলে পরবর্তীবার তুমি যখন পরীক্ষা দিতে যাবা সোমবারে তখনও মার্ক কম আসবে, কারণ আজকের পড়া যদি আজকে না পড়ো পরীক্ষার আগে তো আরো পড়বো না। ঠিক আছে ভাই, আশা করি তোমরা নেক্সট ক্লাসে খুব ভালো মতো ভেক্টরের সব কনসেপ্ট তুমি শিখে আসবা, এবং যা পড়াইছি এগুলো তো পড়বাই অবশ্যই। তাহলে পিডিএফটা দিয়ে দিয়েছি, আর আজকে এই পর্যন্তই রাখি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।